এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপ কি আদালত রজত শর্মার সাথে। নমস্কার, আসুন শুরু করা যাক আজকের মোকদ্দমা আপ কি আদালতে। আজ আমাদের অতিথি হলেন মহারাষ্ট্রের সব থেকে বিতর্কিত নেতা। আজ আমাদের অতিথি এক এমন নেতা যিনি ওনার কলম দিয়ে আগুন ঝরান, যার বক্তব্য তার সহকর্মীদের এবং তার বিরোধীদের সম্পূর্ণ আশ্চর্যচকিত করে দেয়। ইনি উদ্ধব ঠাকরের সবচেয়ে কাছের মানুষ। ইনি উদ্ধব ঠাকরের শিবসেনার মুখপাত্র এবং সামনা পত্রিকার সম্পাদক। প্লিজ ওয়েলকাম সঞ্জয় রাউত। তাহলে হাততালি চলতে থাকুক। আর আমি আমন্ত্রণ জানাই আজকের বিচারক রাম কৃপাল সিংকে। তো আপকে আদালতে আজকের প্রশ্নোত্তরের ঝড় শুরু করার আগে আজকের বিচারক রাম কৃপাল সিং এর অনুমতি চাইব আজকের মোকদ্দমা শুরু করতে। শুরু করা হোক। হ্যাঁ, আমরা শুরু করব। তবে সঞ্জয় রাউতকে প্রশ্ন করার আগে, অভিযোগ তোলার আগে, উত্তর চাওয়ার আগে আমরা নজর বুলিয়ে নেব সঞ্জয় রাউতের পলিটিক্যাল ক্যারিয়ারের উপর। সঞ্জয় রাউত গত কয়েক বছর ধরেই শিবসেনার সবচেয়ে আলোচিত মুখ। সঞ্জয় রাউত ক্রাইম রিপোর্টার হিসেবে কর্মজীবন শুরু করেন। প্রথমে মারাঠি উইকলি মার্মিক, তারপর লোকপ্রভাতে নিজের আন্ডারওয়ার্ল্ড রিপোর্টিং এর মাধ্যমে সঞ্জয় রাউত নিজের পরিচয় তৈরি করেন। তারপর বালাসাহেব ঠাকরের চোখ পড়ল সঞ্জয় রাউতের দিকে। শিবসেনা প্রধান সঞ্জয় রাউতকে মাত্র 29 বছর বয়সে শিবসেনার মুখপত্র সামনার কার্যকরী সম্পাদক করেন। প্রায় 30 বছর ধরে সঞ্জয় রাউত সামনার সম্পাদক। সামনার সম্পাদকীয়তে তার কড়া ভাষার লেখা শিবসেনার সদস্যদের মধ্যে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। সঞ্জয় রাউত রাজ্যসভার একজন সদস্য। উদ্ধব ঠাকরের পার্টিতে তাকে নাম্বার 2 বলা হয়। সঞ্জয় রাউত সেদিন লাইমলাইটে আসেন যখন শিবসেনা বিজেপি থেকে অ্যালায়েন্স ভেঙে এনসিপি এবং কংগ্রেসের সাথে সরকার গঠন করে। শরদ পাওয়ারের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের সঞ্জয় রাউত 3 পার্টির জোট গঠনে প্রধান ভূমিকা রেখেছিলেন। এখন শিবসেনার বিভক্তির পর উদ্ধব ঠাকরের ভাবনা দলের কর্মীদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব সঞ্জয় রাউতের ওপরে রয়েছে। সঞ্জয় রাউত অনেক বই লিখেছেন। বালাসাহেব ঠাকরের ওপর তৈরি হওয়া বায়োপিকের প্রযোজক এবং লেখক সঞ্জয় রাউত আপ কি আদালতে নিজের লড়াই নিজেই লড়বেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের মোকদ্দমা আপ কি আদালতে। প্রথম অভিযোগ সঞ্জয় রাউতের উপর। আপ কি আদালতে উদ্ধব ঠাকরের শিবসেনা নেতা সঞ্জয় রাউতের ওপর অভিযোগ হলো যে উনি সেন্সেশন তৈরি করতে স্টান্ট করেন। সঞ্জয় জি, আপনার সম্পর্কে সবাই জানে আপনি একজন ক্রাইম রিপোর্টার ছিলেন। আপনি যখন ক্রাইম রিপোর্টার ছিলেন আপনি খুব ভালো চাঞ্চল্যকর খবর লিখতেন। তাই মনে হচ্ছে সেই অভ্যেসটা এখনো রয়েছে। আপনার বয়ানের মাধ্যমে, আপনার লেখার মাধ্যমে রাজনীতিতে রোজই সেন্সেশন ক্রিয়েট করেন। রাজনীতি এখন সবচেয়ে বড় অপরাধ হয়ে উঠেছে। রাজনীতিতে আজকাল সবচেয়ে বেশি অপরাধ হয়ে চলেছে। আপনি যেমন বলেছেন যে আমি স্টান্ট করি, আমরা করি, আমাকে আপনি একটি উদাহরণ দিন যে এটি স্টান্ট। একটা কেন, অনেকগুলো উদাহরণ দিচ্ছি আপনাকে। প্রথম উদাহরণ, কিছুদিন আগেই আপনি বলেছেন যে শিবসেনার নাম আর নির্বাচনী প্রতীক পাওয়ার জন্য 2000 কোটি টাকার লেনদেন হয়েছে। এতে দোষের কি আছে? আপনি বলুন সঠিকটা কি। আমি আপনাকে সঠিক কথাটা বলব। আমি সবসময় সঠিক কথাই বলি। আর রাজনীতিতে আজ সবকিছু টাকার খেলা, এটা তো আদালতও একমত হবে এই ব্যাপারে, এমনকি বিচারকও একমত হবেন। রাজনীতিতে টাকার সবচেয়ে বড় খেলা চলছে। আর টাকা ছাড়া এত বড় পার্টি কি কেউ এমনি ভাঙতে পারে?
সরকার গঠন হয়, সরকার পড়েও যায়, আর সেটা হয় টাকার জোরে, পুরোপুরি টাকার জোরে। কিন্তু মুখ্যমন্ত্রী যে একনাথ সিন্ধে তিনি বলেছেন যে নির্বাচন কমিশন একটা স্বাধীন এই প্রতিষ্ঠান। দেশের এখন কোনটা নিরপেক্ষ আর কোনটা স্বাধীন সেটা আমায় বলুন তো, আপনিই বলুন। এখন শেষ যে আশার আলো সেটা হলো সুপ্রিম কোর্ট। বাকি বিচার বিভাগ হোক, নির্বাচন কমিশন হোক, সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সি হোক, আমি এটাই বলেছিলাম যে মহারাষ্ট্রের রাজনীতির খেলা এখনো অবধি প্রায় 2000 কোটি টাকা খরচ হয়েছে, ঠিক আছে তো? আর তাতে এই প্যাকেজে শিবসেনার নাম ও নির্বাচনী প্রতীক রয়েছে। মহারাষ্ট্রে একটা গোটা দেশে একটা ঘোষণা বা কথা খুবই জনপ্রিয়। আমাদের এই ট্যাবলো বের হয়, লোকে বলে 50 খোকা, একদম ঠিক আছে, আমরা জানি। এই 50 খোকা মানে অর্থাৎ আপনি 50 কোটি টাকা কি দিয়ে কিনেছেন, এটি সমগ্র মহারাষ্ট্রে এবং দেশেও লোকে জানে, আর এটা ওনারা অস্বীকারও করবেন না। এখন দেখুন, আমাদের 50 জন এমএলএ চলে গেলে 50 খোকা হিসেব করলে সেটা 2000 কোটি টাকা হয়ে যায়। তাহলে কি আমি ভুল বলেছি? এবং এর ভিত্তিতে নির্বাচন কমিশন সংখ্যাগরিষ্ঠতা দেখেছে। যে ভোট গণনা হয়েছে এই 50 জনের তাহলে আপনি ভিত্তিতে। নির্বাচন কমিশনকে বলেছেন যে 2000 কোটি টাকা খরচ হয়েছে আর তারপরে এই সরকার গঠন হয়েছে। যে কথাটা গোটা দেশ জানে তা নির্বাচন কমিশন জানে না। এই দেশের প্রতিটি শিশু যেটা জানে, তবে এত বিদ্বান নির্বাচন কমিশন তাদেরও তো জানা উচিত। ঠিক কথা বলছি তো? সিন্ধে সাহেব তো বলেছেন 2000 কোটি শুধু কথার কথা। আমি খুব কম ডেটা নিয়েছি। আমি আপনাকে আসল ডেটা বলবো এবং সবকিছুর হিসাব দিয়ে দেবো। উনি বলছেন যে শিবসেনার 384 কোটি টাকার যে সম্পত্তি আছে সেটা নিয়ে সঞ্জয় রাউত বেশি চিন্তিত, ওটা যেন হাত থেকে চলে না যায়। এখন এই দেশের রাজনীতিতে 300 কোটি কি কোনো সংখ্যা হলো? আপনি আমাকে বলুন, আমাদের এত পুরনো পার্টি, 50 বছরের বেশি সময় ধরেই দল আছে, এত বছর আমরা মুম্বাই বা কেন্দ্রে কাজ করেছি, তাহলে একটা পার্টির ফান্ড হিসেবে এই 300 বা 400 কোটি টাকা জমা রাখলে মানে শিন্দে সাহেবের কষ্ট হওয়ার কোনো দরকার নেই তো এর মধ্যে, তাই না? কারণ হলো তার মনে হয় যে এটা খুবই কম। তিনি তো এও মনে করেন যে ওরা মাতোশ্রীও কবজা করতে পারেন, কারণ মাতোশ্রীকে বালা সাহেব একটা ফ্লোর এক ভাইয়ের নামে, দ্বিতীয় ফ্লোর আরেক ভাইয়ের নামে, আর তৃতীয় ফ্লোর শিবসেনার নামে উৎসর্গ করেছিলেন। দেখুন, এই লোকগুলো নির্বাচন কমিশনের মাধ্যমে শিবসেনা এবং আমাদের তীরধনুককে কবজা করে ফেলেছে। তারা 2-3 মাস ধরে রাখতে পারে যদি, তখন তাদের শক্তি দেখাবো। এই পুরো যে গোলমালটা সেটা কয়েকদিনেরই খেলা। আসল শিবসেনা তো জনসাধারণের মধ্যেই আছে। এখন দেখতে থাকুন না ভবিষ্যতে কি হয়, দেখতে কিন্তু থাকুন। ওদের কাছে তো 40 জন এমএলএ আর 12 জন সাংসদ 40 রয়েছে। এমএলএ থাকলেই পার্টি হয় না। কে জিতিয়েছে 40 জন এমএলএ-কে? কে তাদের বিধায়ক করেছে? দল করেছে, উদ্ধব ঠাকরে বাবু করেছেন, তারা বালাসাহেব ঠাকরের নামে নির্বাচিত হয়েছেন। আমরা সবাই কঠোর পরিশ্রম করেছি, জনগণ তাদের ভোট দিয়েছে। এখন এই নির্বাচন 40 কমিশনের কাছে জনকে আবার নির্বাচন লড়তে বলুন এবং তাদের জিতে আসতে বলুন, আর তারপরে আমরা জানতে পারবো আসল শিবসেনা ঠিক কোথায়। সঞ্জয়জি, আমি নির্বাচন কমিশনের কথা শুনেছি। নির্বাচন কমিশন বলেছে যে শিবসেনা যেভাবে চলছিল একটা অগণতান্ত্রিক দল ছিল, এবং উদ্ধব ঠাকরে তার কর্মীদের এই দেশে বলেছিলেন কি যে গণতন্ত্র এখনো বেঁচে আছে? আপনি শিবসেনার কথা বলছেন। এই দলে কাকে সভাপতি করা উচিত, দলে কাকে কোন কাজ দেওয়া উচিত, শিবসেনা কোন দিশাতে যাবে, এইসব আমরা ঠিক করব। ঠিক আছে, নির্বাচন কমিশন আচরণবিধি তৈরি করেছে এবং আমরা তা অনুসরণ করব। কিন্তু এখন টিএন সেশন নেই। যখন সেশন সাহেব ছিলেন তখন এইসব হতো, আমরা মেনে নিতাম। কিন্তু আজকের নির্বাচন কমিশনের আত্মশুদ্ধি দরকার, এটাই ওদের দরকার। তাহলে আপনার কেন এটা মনে হয় যে শিবসেনা যদি ঠিকঠাক চলছিলই, তাহলে শিবসেনার নাম, শিবসেনার নির্বাচনী প্রতীক এইসব একনাথ শিন্দের দলকে কেন দেওয়া হলো? দিল্লিতে বসে থাকা বিজেপি নেতাদের জিজ্ঞাসা করুন। ঠাকরের শিবসেনা যা শুধু ঠাকরে সাহেবের সঙ্গে যুক্ত থাকবে, এটা তো আপকি আদালত, এটা রাজা শর্মা বাবুর প্রোগ্রাম। এখানে কেউ এখানে এসে লাইট লাগাতে এসে বলবে, এই যেমন কার্পেন্টার এসে বলবে আমি বানিয়েছি, এটা এখন আমার কোট। কিভাবে সেটা হতে পারে? এটা কি করে সম্ভব? এটা হলো রাজা শর্মা বাবুর ব্র্যান্ড। এটা আপনার সাথেই থাকবে আর আপনার সাথেই চলবে। তাহলে আপনি এই নিয়ে চিন্তিত কেন যে নাম চলে গেল, নির্বাচনী প্রতীক চলে গেল? যদি ঠাকরের ব্র্যান্ড হয় তাহলে আমরা আবার চালিয়ে নেব। কেন চলবে না? শুধু ঠাকরে ব্র্যান্ডেই আজ অব্দি চলেছে। শিন্দেও তো ঠাকরে ব্র্যান্ডেরই প্রোডাক্ট। দেখুন, ঠাকরে বাবু ছাড়া এরা বাঁচতে পারে না, এই জন্যই তারা ঠাকরে নাম নিয়েছে। এখন দেখুন তারা কি নিয়েছে, তারা শিবসেনা নিয়েছে।
তারা তীর ধনুক নিয়েছে। কেউ আমাকে বলেছে যে কাল তিনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন এবং বলছেন আমাদেরও ঠাকরে নামটাও দিন। এইটুকুই বাকি আছে, কারণ ঠাকরে ছাড়া এরা চলতেই পারে না। তাহলে দুজনের মধ্যে আপোষ করে দিচ্ছেন না কেন? ঠাকরের নামও থাকবে আর পার্টিও থাকবে। কোনো দরকার নেই, এখন সব দরজা বন্ধ। আমরা আপনাকে বের করে দিইনি, আপনি পালিয়ে গেছেন। আপনি ভয় পালিয়ে গেছেন, আপনি ইডি আর সিবিআই এর ভয় পালিয়ে গেছেন। আপনি এটা ভাবেননি যে দল আপনাকে জন্ম দিয়েছে, যে দল আমাদের নাম দিয়েছে, যে দল সবই দিয়েছে, সেই দলের পিঠে ছুরিকাঘাত করে যদি পালিয়ে যান তাহলে তার সাথে সম্পর্ক রাখবো কেন? শিবসেনা ক্ষমতার সংকটে ভোগে না, ক্ষমতা আসে ক্ষমতা যায়, এটা এমন কি ব্যাপার? আমরা চলে গেছি, কালকে আবার ফিরে আসবো। মহারাষ্ট্র আছে, এই দেশ আছে, জনগণ সব দেখছে। কিন্তু আমি তো সামনাতে একটা খুবই চাঞ্চল্যকর এডিটোরিয়াল পড়েছি, যাতে লেখা ছিল যে মহারাষ্ট্রের সরকারকে বাঁচিয়ে রাখতে হলে, এটাকে চালাতে হলে জাদুটোনা হয়, এইসব বশীকরণ আর কালো পুতুলের কারবার হয়। আপনি যান এবং জনসাধারণের কাছে এই বিষয়ে সার্ভে করুন এবং জনসাধারণকে বলে দেবেন। আসলে কি হয় এটা? হ্যাঁ, আপনি মন্ত্রণালয়ে গিয়ে দেখুন, মন্ত্রণালয়ে গিয়ে দেখুন আপনি, বা সিএম হাউসে গিয়ে দেখুন কি হচ্ছে। গৌহাটিতে আপনি যে মন্দিরে গিয়েছিলেন সেখানে কি করছেন? কার কার পুজো করেছিলেন? আমি পড়েছিলাম যে ওরা কামাখ্যা মন্দিরে গিয়ে মহিষ বলি দিয়েছিলেন। ক্ষমতায় থাকতে, ক্ষমতায় আসতে, সবকিছু ঠিকঠাক করতে বলি দিয়েছিলেন, সবাই জানে। এতে লুকোনোর কি আছে? এটি একটি বড় রহস্য যা আপনি বলতে যাচ্ছেন, তাই না? মহারাষ্ট্রের প্রতিটি বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করুন জাদু ফাদু এসব কি হচ্ছে মহারাষ্ট্রে। আমি এমন একজনকে জিজ্ঞাসা করেছি যে মহারাষ্ট্রের প্রতিটি বাড়ি, মহারাষ্ট্রের ঘরে ঘরেই পরম্পরা নেই, সবই কুসংস্কার। এই ধরনের কোনো ব্যাপারই যেটা করেছে তার কি কোনো ফল ওরা পেয়েছে নাকি? কিচ্ছু না। সরকার জাদু ফাদু করে এসেছে, জনতা সশ্রদ্ধভাবে ওদের তাড়িয়েও দেবে। কিন্তু আপনি তো লিখেছেন যে সুপ্রিয়া ম্যামের শাড়ি পুড়ে গেছে, কারোর তো অ্যাক্সিডেন্টও হয়ে গেছে। যথেষ্ট হয়েছে। মহারাষ্ট্রে আজকাল অনেক কিছু চলছে, দিনে দিনে দুর্ঘটনা বাড়ছে, দিন দিন বেড়ে চলেছে, এবং লোক বলছে যে জাদু ফাদু হচ্ছে। সরকার জাদুর নামে এত কুখ্যাত হয়ে গেছে। আমি আপনাকে মনে করি যে ওতে কি লেখা ছিল। ওতে লেখা ছিল সুপ্রিয়া সুলে ম্যামের শাড়িতে আগুন লেগেছিল, লিফটে অজিত পাওয়ার আটকে গিয়ে মরতে মরতে বেঁচেছেন, বালার সাহেব থুরাট তার কাঁধের হাড় ভেঙেছেন, ধনঞ্জয় মুন্ডের দুর্ঘটনা ঘটেছে, সঞ্জয় রাউত জেলে গেছেন। এইসব নাকি ওই জাদুটোনার জন্যই হয়েছে। বিনায়ক বাবু মারা গেছেন, আমাদের আরেকজন মেম্বার। এটা লোকে বলেছে, সেটাই ব্যাপার। একটা লাইন আপনি পড়তে ভুলে গেছেন যে এটা মহারাষ্ট্রের মানুষের ভাবনা। হ্যাঁ, ওখানে পাবলিক সেন্টিমেন্টের নামে লেখা আছে, তবে এটা লেখা আছে যে সব বিরোধী দলের নেতারা হাসপাতালের বিছানায় শুয়ে থাকবেন। এটাই সরকার ও কিছু লোকের ইচ্ছা আছে যে আমাদের মতোই মানুষগুলো যারা সোচ্চার হয়, যারা সত্য কথা বলে, আর যারা ভয় পায় না, তাদের জেলে রাখা হোক বা শেষ করে দেওয়া হোক, তা যে কোনো উপায় হোক, তবুও আমরা বেঁচে আছি। ঠিক আছে তো? আমরা এত দূর এসে গেছি আদালতে। তাই ব্যাপারটা হচ্ছে, আমার মনে হয় এটি মাত্র কয়েক দিনের ব্যাপার। খুব তাড়াতাড়ি এই দেশ আরেকবার স্বতন্ত্র। তাহলে কিছুদিনের মধ্যেই ওই কালো জাদু শেষ হয়ে যাবে। জাদু তো জাদুই হয়। বালাসাহেব ঠাকরের একটা জাদু ছিল, আমি সেই জাদুকে মেনে চলি। কিন্তু ওতেও তো আপনি লিখেছেন যে উদ্ধব ঠাকরেও অসুস্থ হয়ে পড়েছেন, বর্ষায় ওনার ওপর জাদুটোনা করা হয়েছে। যা হচ্ছিল গত ৬-৭ বছরে, যা চলছিল, পুরো মহারাষ্ট্র টেনশনে ছিল। উদ্ধব ঠাকরের মতন মানুষ অসুস্থ হয়ে পড়েছিলেন, অচেতন হয়ে পড়লেন। অচেতন হওয়ার পর এই সরকারকে ফেলে দেওয়ার পরিকল্পনা করতে শুরু করেছিল আমাদের নেতা বিছানায়, আমাদের নেতা হসপিটালে, আমাদের নেতা অজ্ঞান, এবং তার কিছু সঙ্গী এর সুযোগ নিয়ে সেটা সদ্ব্যবহার করে সরকারের পতন ঘটাচ্ছে। তার মানেটা কি? এটা কোন রকমের মানবতা? এটা কি রকমের হিউম্যানিটি? কিন্তু আপনি তো তার বিরুদ্ধে কোর্টে গিয়েছিলেন। লড়তে থাকবো আমাদের সারা জীবন। কিন্তু এটা বিচিত্র নয় যে আপনি আদালতে লড়ছেন এবং তারপর আপনি লিখছেন যে বিচার ব্যবস্থা কিছু লোকের রক্ষিতা হয়ে গেছে। হ্যাঁ, আমি এটা লিখেছি আর মেনে নিচ্ছি। এই কথাটা আমি একা বলছি না। যদি একা বলতাম তো মেনে নিতাম যে ভুল করেছি। হ্যাঁ, আমার ভুল হয়েছে। আজ গোটা দেশ, বড় বড় লোক আইনের বিষয়ে কিন্তু একই কথা বলছে যে এই দেশে ন্যায় বিচার পাওয়া যাচ্ছে না।
তাই বলেছি সর্বোচ্চ ন্যায়ালয় অর্থাৎ আমাদের সুপ্রিম কোর্ট সেটাই একটা আশার আলো যেটা বেঁচে আছে। আমার মনে হয় সেখানেই এখনো ন্যায় আপনি পাবো। একটু বেশি চাঞ্চল্য তৈরি করেন না। আপনি বলেছেন এই সংসদ হিজড়েদের মহল হয়ে গেছে। আমি এই কথা বলিনি। তিনি মহারাষ্ট্রের এক কবি, তার নাম আন্না ভাট সাঠে। এটা তাঁরই লেখা একটি কবিতা, ঠিক আছে? আপনি দেখুন, আরও থাকবে অনেকগুলো। আপনি লিখেছেন যে কার কাছে দুঃখ প্রকাশ করব, কারণ এখানকার বিচার ব্যবস্থা দুর্নীতিতে কলুষিত। ডেফিনেটলি কেউ গভর্নর নয়, ন্যায় বিচার দেওয়ার পরপরেই কেউ রাজ্যসভায় যায়, কেউ রাজ্যপাল হয়, কেউ কোনো কর্পোরেশনের চেয়ারম্যান হয়, বা এমনকি ন্যায়মূর্তি যিনি হন, বিচারক হিসেবে যিনি বসেন, ঠিক আছে তো? তিনি যখন চেয়ারে বসেন, আমার মনে হয় আপনি যদি নিজেকে নিরপেক্ষ মনে করেন তাহলে আপনার অবসরের পর কোনো রাজনৈতিক পদে যাওয়া উচিত নয়। এটা অনৈতিক। ওদের নজর থাকে আপনার অবসরের ওপর। আমি কি পাবো সেই হিসেবে যদি উনি বিচার করেন, তাহলে আপনার উপর ভরসা করবোটা কি করে? আপনি আমরা কি ভয় পান না যে মাঝে মাঝে আপনি বিচার বিভাগকে রক্ষিতা আমি বলেন? এই কথা বলিনি, এই রক্ষিতা শব্দটা ব্যবহার করিনি। আমরা নিশ্চয়ই কিছু টিকা টিপ্পনি করেছি, কিন্তু দেখুন না, এটা তো আপনার নামেই ছাপা হয়েছে। এখন কিছু আর দেখুন, প্রকাশ হলে না, এটা সঞ্জয় রাউতের টুইট। এটা মারাঠিতে আপনি লিখেছেন যে এটার অনুবাদ কি হবে একবার বলুন। আপনি বলেছেন হি ন্যায় ব্যবস্থা কাহি কাঁচা রাখেল ঝাল। আরে, ইনি আমাদের মহারাষ্ট্রের এক বড় কবি ছিলেন যার নাম আন্নাভাউ সাঠে। তার এটা একটি কবিতা যা আমি আপনি লিখেছিলাম। কোথাও লিখেছেন যে এটা ওনার কবিতা? না না, ওটা আপনার হাতে। দেখুন, এটা তো আপনার টুইটার, আপনার হাতে মানে এটা আপনার নিজের হাতে লেখা। অর্ধেকখানা কাগজ রয়েছে। লোকে সবসময় আমাকে নিয়ে অর্ধেক খবরই বলে। অদ্ভুত ব্যাপার, আশ্চর্য। তাহলে পুরো ব্যাপারটা বলে দিন। না না, এটা আমার কবিতা নয়, তবে যে ভাবনা আছে তা সারা দেশের ভাবনা, সেটা ঠিক। আরেকটা বক্তব্য আমার কাছে আছে যাতে আপনি বলেছেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরকে বলেছেন, ইডিকে বলেছেন যে আমার সাথে পাঙ্গা নেবেন না, আমি একজন নাঙ্গা মানুষ। হ্যাঁ হ্যাঁ, তাতে দোষের কি আছে? আমি কি ভুল কিছু বলেছি নাকি? আমার মতন একজন মানুষকে বলেছিলেন নাকি পাঙ্গা নেবেন না? দুটোই। নগ্ন মানুষ আমার কিছুই নেই। শ্রী বালাসাহেব ঠাকরের আদর্শ আছে। আমার হাতে 5 টাকার একটা কলম আছে যা আমি এখন ব্যবহার করি। এটাই আমার শক্তি। আমার দল আছে, আমার লোক আছে, তাছাড়া আমার কোনো সম্পত্তি নেই। তাহলে ইডি সিবিআই আমার পেছনে কেন লেগেছে দাদা? এই জন্যে যে আমি সরকারকে প্রশ্ন করি। যে সরকারকে প্রশ্ন করে সে দেশদ্রোহী হয়ে যায়। এটাই এই সময়কার কটু সত্য। তার পেছনে ইডি সিবিআই লাগিয়ে দেয়। সে মহারাষ্ট্রের নেতা হোক, সে দিল্লির হোক, বা ছত্তিশগড়ের হোক, বা পশ্চিমবঙ্গের নেতা হোক। রুলিং পার্টিতে কি সব ঋষি সাধু মহাত্মারা বসে আছেন নাকি? কখনো গিয়ে তাদের দিকে তাকান, তাদের পাশে যান। আমরা দিয়ে দেবো যদি কোনো তথ্য চাইতো। বলেছিলেন যে আপনার কাছে 121 জনের ফাইল আছে এবং আপনি ইডিকে এত কাজ দিয়ে দেবেন যে ইডির দম ফেলার সময় পাবে না। অবশ্যই আমি এর কিছু দিয়েছিলাম বটেই, এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাহলে 121 জন অনেক আছে। এখন একটা বড় নাম এসেছে। কোন বড় নাম? এই মুহূর্তে সারা দেশে যা চলছে, এমন ব্যাপার যে ভাই, আমাদের মতন মধ্যবিত্ত মানুষ যারা চাকরি করে জীবনযাপন করে তাদের পেছনে ইডি সিবিআই তাড়া করে, ভেবে দেখুন। কিন্তু আমি ভয় পাই না। আমি জেলে গিয়েছিলাম, আমি আত্মসমর্পণ করিনি। আমি সিন্ধের সাথে পালিয়ে গিয়ে দল বদল করিনি। আমার কাছেও অফার ছিল, দল বদলান, আমাদের সাথে আসুন। আমি কিন্তু কত টাকা অফার করা হয়েছিল? আমাকে কেউ কিনতে পারবে না, এটাই বড় সমস্যা। আমরা এমন মানুষ নই যাকে টাকা দিয়ে কেনা যাবে। কারণ আমাদের সারা জীবন বালাসাহেব ঠাকরের সাথে থেকে কেটেছে, যাকে কখনো টাকা দিয়ে কেনা যেত না। আমরা যা পেয়েছি তা এত বেশি, সেটা টাকার সাথে তুলনা করা যায় না সেটার। কিন্তু আপনি বলেছেন আপনার প্রাণ সংশয় আছে। আপনি অভিযোগ করেছেন যে একনাথ শিন্দের যে ছেলে, সে নাকি আপনাকে মারার জন্য সুপারি দিয়েছে। দেখুন, এখনো পর্যন্ত আমি কখনো এমন ধরনের অভিযোগ করিনি, এটা ঠিক কথা নয়। আমি ভীতু ব্যক্তি নই, কিন্তু আমার নেতা আমাকে বলেছিলেন যে উদ্ধব ঠাকরে বাবু তার কাছে এই তথ্য আছে, এই তথ্য তার কাছে রয়েছে, এবং কিছু লোক এসে আমায় বলেছে যে কিছু একটা ঘটছে, কিছু একটা হবে, কিছু ঘটতে চলেছে। তাহলে আমার কাজ হলো এই রাজ্যের পুলিশ বা স্বরাষ্ট্র মন্ত্রককে জানানো যে এই তথ্য আমার কাছে এসেছে, আপনারা এটা একটু দেখে নিন, ব্যাস এইটুকুই করেছি, আর কিছু নয়। কিন্তু দেবেন্দ্র ফডনবিস, যিনি হোম মিনিস্টার, তিনি বলেছেন যে
এই বক্তব্য সঞ্জয় রাউত চাঞ্চল্য সৃষ্টি করতে দিয়েছে। দেবেন্দ্র ফডনভিসের একটি বিবৃতি আছে, যেটা একটি অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন বক্তব্য। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য দেওয়া উচিত নয়। আপনি পরীক্ষা করে দেখুন, এই ধরনের বক্তব্য রাখলে আপনার সুনাম কিন্তু কমে যেতে পারে। আরেকজন আছেন, তিনি রুলিং পার্টির মিনিস্টার দীপক আচরেকর। তিনি বলেছেন যে সঞ্জয় রাউত যদি এমন কথা বলতে থাকেন তবে তাকে আবার জেলে পাঠানো হবে। হ্যাঁ, তিনি এটাই বলেছেন না? তার মনে হয় যে বিচার ব্যবস্থা তার রক্ষিতা হয়ে গেছে, সেই জন্য তিনি বলেছেন আমি তাকে জেলে পাঠাবো, আমি ওকে জেলে পাঠাবো। আদালত কি তার বাবার? আপনি বলুন আমায়। হ্যাঁ, আপনি আমাকে বলুন, একজন মন্ত্রী যদি এমন বিবৃতি দেন, তার মানে আপনি আইন ও বিচার ব্যবস্থা একেবারে পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং জনগণের কাছে ভুল বার্তা দিচ্ছেন। যদি আপনার সাহস থাকে তাহলে জেলে ঢোকান, দেখি কত ক্ষমতা। হ্যাঁ, তো বাইরে বেরিয়ে এলাম, তো হাসতে হাসতে গেলাম আর ঠিক সেভাবেই হাসতে হাসতে ফিরে এলাম। আমরা কান্নাকাটি করিনি এই বলে যে কেন আমাদের জেলে রাখলে। ঠিক আছে, আপনার ইচ্ছা, আপনি আমাদেরকে জেলে পুরেছিলেন, আদালত আমাদের মুক্তি দিয়েছে, এসে গেছি। আর ফিরে এসে আবার লড়াই শুরু করে দিয়েছি। কিন্তু আপনার কি মনে হয় না আপনি একটু বেশি লড়াই করেন, সবার সাথেই লড়াই করেন? না, আমি সবার সাথে লড়াই করি না। সবার সাথে লড়ে কি লাভ? আমাদের 25 বছর ধরে বিজেপির সাথে বন্ধুত্ব ছিল, তখন তো লড়াই হতো না। তখন আমাদের লড়াই ছিল কংগ্রেসের সাথে, সবাই তখন খুশি ছিল। পাওয়ার সাহেবের সাথে লড়াই চলছিল, তখনও খুশি ছিল। যখন বিজেপির সাথে লড়াই শুরু হয়েছিল, তখন সঞ্জয় রাউত সম্পর্কে লোকেরা এইসব গুজব ছড়াতে শুরু করলো যে লড়াই করে। একটা কথা হচ্ছে, লড়াই করা আমাদের ধর্ম ও কর্ম। যদি আমরা আমাদের দলকে ধ্বংস করার জন্য বালাসাহেব ঠাকরে, উদ্ধব ঠাকরে, এই যে আমাদের পরিবার, তার বিরুদ্ধে কেউ যদি কাজ করে, তবে আমরা আমাদের অস্তিত্ব বজায় রাখার জন্য আমাদের শক্তি তো দেখাবই, তাই না? খুব বেশি হলে তোমরা কি করবে? হয়তো গুলি করবে, বা জেলে ভরবে, বা ভুলভাল সব মামলা করবে। এর বাইরে তুমি কি করতে পারবে? আমাদের মতো মানুষের সাথে, আমাদের মতো মানুষকে খুব একটা ভয় দেখাতে পারবে না। কিন্তু কিভাবে আপনাকে ভয় দেখানো হয়েছিল আর আপনি কিভাবে অন্যদের ভয় দেখিয়েছিলেন তার কিছু অভিযোগ আছে আমার কাছে। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকি আদালতে সঞ্জয় রাউতের ওপরে অভিযোগ আর প্রশ্নের ঝড় বয়ে যাবে। আপনার তো খুশি হওয়া উচিত, বিজেপি মেনে নিয়েছে, শিন্দেজি মুখ্যমন্ত্রী হয়েছেন, ভালোই তো হয়েছে। কথাটা হলো এমন যে সেই সময় কেন দেননি? এর জন্য আমাদের পার্টি ভাঙার প্রয়োজন ছিল না। বিজেপির সঙ্গে যে 33 বছরের পুরনো সম্পর্ক ভেঙে গেছে, তার জন্য কি আপনি দায়ী? অটল বিহারী বাজপেয়ী বাবু যখন সামনে আসতেন, তখন আমি ওনার চরণ স্পর্শ করতাম। এই সম্পর্কটাও ছিল কিন্তু আমাদের মধ্যে। মোদিজিকে করেন না? মোদিবাবু তো কখনো সেই সুযোগই দেননি। ওয়েলকাম ব্যাক আপকি আদালতে। আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি সামনার সম্পাদক সঞ্জয় রাউতের ওপর। আপকি আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে উদ্ধব ঠাকরের শিবসেনার নেতা সঞ্জয় রাউতের ওপর অভিযোগ হলো যে ওনার জন্যই উদ্ধব ঠাকরের সরকার চলে গেছে। নারায়ণ রানে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী, উনি বলেছেন যে সঞ্জয় রাউত হলেন ভস্মাসুর, যার মাথাতেই হাত রাখবেন সে তো ভস্ম হয়ে যাবে। উনি উদ্ধব ঠাকরের সরকারের ওপর হাত রাখলেন, ভস্ম হয়ে গেল। সরকার বানালোটাকে নারায়ণ রানে বানাননি। আমি নারায়ণ রানের ওপর হাত রেখেছি আর উনি ভস্ম হয়ে গেলেন। এখানে ওখানে পার্টি বদলে আপনি এই জায়গাতে এসেছেন। দেখুন, আমাদের পার্টির সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করবে তার ওপর আমার হাত অবশ্যই যাবে। ভারতীয় জনতা পার্টি শিবসেনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। 2019-এ যখন ভোট হয়েছিল, তখন এর আগে, ঠিক আছে, একে অপরের সঙ্গে যে কমিটমেন্ট হয়েছিল, যা কথাবার্তা হয়েছিল, সেখানে বলা হয়েছিল দু তরফের নেতাদেরকেই যে নির্ণয়ের পরে বা রেজাল্টের পরে ক্ষমতার যে ভাগাভাগি বা পাওয়ার শেয়ারিং, সেটা 50-50 হবে। এটা তো সবার সামনে, মিডিয়ার সামনেই রয়েছে, প্রেস কনফারেন্সে, টিভিতে দেখানো হয়েছে, সমস্ত চ্যানেলে দেখানো হয়েছে যা যা চলছিল। কিন্তু ভোট হওয়ার পর, সব কিছু হয়ে যাওয়ার পর বিজেপি নিজের কথা রাখেনি। ঠিক এটাই ঘটেছে। এখন তারা বলে যে সেরকম কিছু হয়নি। অমিত শাহ বলেছেন যে উদ্ধব ঠাকরের সাথে এরকম কোনো কমিটমেন্ট হয়নি। আপনি যদি আমার সাথে কথা না বলেন, সেই ক্ষেত্রে তো তাহলে তো আমাকে একটা রাস্তা বেছে নিতেই হবে। তাহলে সেটা যদি মহাবিকাশ হয়ে যায়, মহাবিকাশ আঘাড়ি আর সরকার তৈরি হয়ে যায় আর মুখ্যমন্ত্রী হয়ে যান উদ্ধব ঠাকরে, তাহলে এতে অন্যায়ের কি আছে? বিজেপির বক্তব্য হলো, যখনই ভোটের র্যালি হতো সেখানে
নরেন্দ্র মোদী আর বালাসাহেব ঠাকরের ছবি লাগানো থাকতো। সেই র্যালিতে বলা হতো যে পরের সরকার হলেও দেবেন্দ্র ফডনবিসের লিডারশিপে হবে। 2.5 বছরের কথা ছিল তো সেটা। 2.5 বছর দেবেন্দ্রবাবু মুখ্যমন্ত্রী ছিলেন তো ওরা সেই হিসেবেই বলছিল। যদি কথাটা এরকম হতো রজতবাবু, আপনি ধরে নিন যে শিবসেনাকে মুখ্যমন্ত্রীর পদ দেওয়া হলো, ঠিক আছে তো? তাহলে এখন কেন দেওয়া হলো শিন্দেকে? আর বলছে যে এটাই হলো শিবসেনা। যদি ওই সময় শিবসেনাকে দেয়া হতো তাহলে এই ঝামেলাটা তো হতোই না। এখন তো সেই দিলেই। লোকজন তো বলে যে উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী হতে চাননি, ওনার কোনো পরিকল্পনা ছিল না, ওনার কোনো স্বপ্নও ছিল না। সঞ্জয় রাউত এই আইডিয়াটা ওনার মাথায় ঢুকিয়েছেন আর বলেছেন আপনি মুখ্যমন্ত্রী হন। এতে দোষের কি আছে? আমার নেতা যদি মুখ্যমন্ত্রী হয়ে যান, এই রাজ্যের নেতৃত্ব করেন, আর সেই বিচারধারা অনুযায়ী আমরা কাজ করেছি যে উদ্ধববাবু মুখ্যমন্ত্রী হয়ে যাবেন, সরকার চালাবেন রাজ্যের হিতার্থে, তো তাহলে এতে দোষের কি আছে সেটা আমাকে বলুন একবার। একনাথ শিন্দে মহারাষ্ট্রের অ্যাসেম্বলিতে বলেছিলেন যে উদ্ধব ঠাকরে ওনাকে মুখ্যমন্ত্রী বানাতে চেয়েছিলেন। হ্যাঁ, ডেফিনেটলি বানাতে চেয়েছিলেন। আর সঞ্জয় রাউত সেটাতে বাধা দিয়েছিলেন। দেখুন, উদ্ধব ঠাকরে শিন্দেকেই মুখ্যমন্ত্রী বানাতে চেয়েছিলেন, কিন্তু কখন? যখন বিজেপি আর শিবসেনার মধ্যে এগ্রিমেন্ট হয়েছিল, কমিটমেন্ট হয়েছিল 2.5 বছর পর্যন্ত মুখ্যমন্ত্রী পদ দুজনের কাছেই থাকবে, তখন শিবসেনার মুখ্যমন্ত্রী রূপে কিন্তু 100% উদ্ধব ঠাকরে বাবু একনাথ শিন্দেরই নাম বলেছিলেন। আমরা এটা সিদ্ধান্তও নিয়েছিলাম আমাদের মুখ্যমন্ত্রী হবেন একনাথ শিন্দে, কিন্তু বিজেপি এই কথাটা মেনে নেয়নি। হ্যাঁ, আপনার তো খুশি হওয়া উচিত, বিজেপি মেনে নিয়েছে, শিন্দেজি মুখ্যমন্ত্রী হয়েছেন, ভালোই তো হয়েছে। তাহলে সেই সময় দিল না কেন? আর এর জন্য আমাদের পার্টি ভাঙার প্রয়োজন ছিল না। বিজেপির সঙ্গে যে 33 বছরের পুরনো সম্পর্ক ভেঙে গেছে, তার জন্য কি আপনি দায়ী? অটল বিহারী বাজপেয়ী বাবু যখন আসতেন সামনে, তখন আমি ওনার চরণ স্পর্শ করতাম। আজও আডবাণী বাবুর চরণ স্পর্শ করি। এইরকমই সম্পর্ক ছিল আমাদের। মোদিজিকে করেন না? আরে মোদিবাবু তো কখনো সুযোগই দেননি। তাহলে হ্যাঁ, নরেন্দ্রবাবু যতদিন দিল্লিতে ছিলেন ততদিন উদ্ধববাবু আর মোদিবাবুর মধ্যে একটা সম্পর্ক ছিল, মধুর সম্পর্ক ছিল। পরে সেটা খারাপ হয়ে গেল। নারায়ণ রানে তো এটা বলেছেন যে আমি 1 বছর আগেই বলে দিয়েছিলাম যে সঞ্জয় রাউত মাতশ্রীতে সুড়ঙ্গ বানিয়ে দিয়েছেন, এটাই এদের ফেলে দেবে। নারায়ণ রানে এমন কোনো বড় নাম নয় যে আমি এই কথার উত্তর দেব। হ্যাঁ, এই ধরনের মানুষ আসেন আর চলে যান, অত চিন্তা করার কিছু। আপনি তো ওনাকে উত্তর দেন না? আমি ওনাকে বেশি উত্তর দিই না, কিন্তু যখন উত্তর দেব তখন একবারেই দেব, একবারেই দিয়ে দেব। আপনি জবাব দিয়েছিলেন যে আমি তোমাকে উলঙ্গ করে দেব। হ্যাঁ, আসলে কি যে এই লোকটা রয়েছে, আমি এটা কখনো ভুলি না যে আমার মতো একজন মানুষ কোনো সময় ওনার সঙ্গী আর বন্ধুও ছিলাম, সে একনাথ শিন্দে। আমরা 20-25 বছর একসাথে কাজ করেছি। নারায়ণ রানেও আমাদের সঙ্গী ছিলেন, একসাথে কাজ করেছি। আর যারাই ছেড়ে চলে গেছে তারা কোনো না কোনো সময় আমাদের সাথে আর আমাদের খুব কাছেরও ছিল। আর একে অপরের সাথে একটা ভাবনার সম্পর্ক তো ছিল, সেটা সবার সাথেই রাখা উচিত। যার সাথে ভাবনা রাখছেন তাকেই বলছেন আপনি একজন নপুংসক। দেখুন, ওনার ভাবনা বা ওনার চরিত্র যেটা বলতে পারেন, সেটা হলো যখন এরা বাইরে যায় তখন শিবসেনার বিরুদ্ধে বললে সেখানে খুব গুরুত্ব পায়। এটা সবসময় চলতে থাকে। ওখানে যখন বলা বন্ধ করবেন তখন সেখানে আপনার কোনো ভ্যালুই থাকবে না। এই জন্যই এই ধরনের কথা বলে থাকেন। আপনিও কি তাহলে এরকমই কথা বলেন? হ্যাঁ ভাই, আমি আমার পার্টিতে রয়েছি। আমি আমার পার্টিতে যখন আছি তখন আমার পার্টির কথাই রাখি। একনাথ শিন্দে বলেন যে প্রথমে যখন শিবসেনাতে একনাথ শিন্দে হলেন শুধু মুখ্যমন্ত্রী, ওনাকে নেতা হতে হবে, তারপর ওনার কথা শোনা হবে। কিন্তু মুখ্যমন্ত্রী তো বলেন যে মুখ্যমন্ত্রী কোনো নেতা নন, প্রথমে পার্টি, উনি বিজেপির দয়ায় মুখ্যমন্ত্রী পদে বসে আছেন। এটাই তো সরকারের মুখ্যমন্ত্রী, সরকার তো চালাচ্ছে। মুখ্যমন্ত্রী আসে চলে যায়, নেতাই হয়, আর পার্টিই হয়, এটাই আসল কথা। কিন্তু তাহলে ওনার এই কথাটা তো সত্যি যে আগে যখন সরকার ছিল তখন রিমোট কন্ট্রোল বালাসাহেব ঠাকরের হাতে ছিল। আপনি যখন উদ্ধব ঠাকরের সরকার বানালেন তখন রিমোট শরদ পাওয়ার সাহেবের হাতে দিয়ে দিলেন। না, কখনোই নয়। আপনি ঠাকরে পরিবারকে চেনেন, ওনারা কোনো রিমোট কন্ট্রোল দ্বারা চালিত হয় না, ওদের চালানো যায় না। আপনি পরিবার এবং ওনাকে তো চেনেন, আপনিও কথাটা ভালো করে জানেন। এভাবে কখনোই হয় না। এখন উনি চলে যাওয়ার পর ওনার মাথায় এসব চলতে থাকে। আমি ওনার পরিবারকে চিনি, বালা সাহেবের পরিবারকে, সেই জন্যই আশ্চর্য হয়ে গেলাম যে 50 জন এমএলএ আপনার নাকের নিচ দিয়ে বেরিয়ে গেল, 12 জন এমপি আপনার নাকের নিচ দিয়ে বেরিয়ে গেল, আর আপনি জানতেই পারলেন না। জানতাম তো, সবকিছুই জানতাম। পর্দার পেছনে যা কিছু চলছে
স্ক্রিন প্লেতে কি কি লেখা হচ্ছে, যাকে আমরা চিত্রনাট্য বলি, কে লিখছে, কি কি ডায়লগ লেখা হচ্ছে, সেখানে সেলিম জাভেদ কে যে লিখছে, এ সব কিছুই জানতাম। কিন্তু আর বারবার উদ্ধব ঠাকরে বাবু আমাদের সামনেই একনাথ বাবুকে জিজ্ঞাসা করেছেন যে দেখুন এই সব চলছে কিন্তু আপনার সম্পর্কে এসব কি সত্যি? উদ্ধববাবু ওনাকে বলেছেন যদি আপনি মুখ্যমন্ত্রী হতে চান আর যদি সেই কারণেই সবকিছু হয়ে থাকে তাহলে আমি এখন ইস্তফা দেব, আপনি হয়ে যান। এই চেয়ারে বসে থাকার কোনো শখ নেই আমার, আর আমি হতেও চাই না। আপনি যখন ইচ্ছে হতে পারেন, কিন্তু প্রত্যেকবার ঠিক আছে তো প্রত্যেকবার এই ব্যক্তি এটাই বলতেন, নানা সাহেব আপনাকেই বসতে হবে, আমরা তো আপনার সঙ্গেই আছি, আমার সম্পর্কে এগুলো বাজে কথা বলা হচ্ছে, এটা সবাই বলছিল। কিন্তু ওনার মনে যদি কেউ বেইমানির বীজ রোপণ করে থাকে আর কিছু একটা তলোয়ারও ঝুলছিল যদি কোনো তল্লাশির ভয়ের কারণে আর কি, তাহলে ভয়ও আছে আর বলতে হবে যে অতিরিক্ত লোভও আছে। এই দুটোরই শিকার হয়ে গেছিল এরা। দেখুন, উনি তো এটা বলেছেন যে উদ্ধবজির সাথে আমাদের কথা হচ্ছিল আর বোঝাপড়া করতে পারতাম আমরা, কিন্তু সঞ্জয় রাউত বোঝাপড়া হতে দিতে চাইছিলেন না। সেই কারণে আমাদের কুশপুতুল জ্বালানো হয়েছে, আমাদের বাড়িতে পাথর ছোড়া হয়েছে, গালি দেওয়া হয়েছে। কি করব? হ্যাঁ, আমি নিজে ছুড়ি নাকি? লোকজন উত্তেজিত হয়ে গেছে আপনার বেইমানির কারণে, তাহলে লোক পাথর ছোড়া বা যা খুশি তাই করছে। শিবসেনা আছে গোটা দেশে, এটাই তো হয়, তাহলে আমাদের উপর ব্লেম করছে কেন? আপনি বলেছিলেন যে 40টা মৃতদেহ আসাম থেকে আসবে আর কোন রকম পোস্টমর্টম না করেই মর্গে পাঠানো হবে। হ্যাঁ, তো আমি তো বলেছি, আপনি এর অর্থটা বুঝে নিন। দেখুন, আমি একবার ভাষণ দিতে গিয়ে বলেছিলাম এই 40 জন মানুষ গুয়াহাটিতে গিয়ে বসে আছে, আর যে মন্দিরের আশ্রয় গেছিলেন সেই ব্যাপারে আমি জানিয়েছিলাম। সে মন্দিরে কি কি হয়, সেখানকার প্রথা পরম্পরা কি কি। আপনি কামাখ্যা মন্দিরের কথা বলছেন? তাই বলছি, কিন্তু ওদের আত্মা তো মরে গেছে, ওদের সবার যারা বেইমানি, যারা বিশ্বাসঘাতকতা করে, তাদের হৃদয়ের মধ্যে কোনো আত্মা থাকেও না, আত্মা মরে যায়। তাই যার আত্মা মরে যায় তার তো শুধু শরীরটাই আসে, ওটা তো জ্যান্ত সব। এতে ভুলটা কোথায়? জ্যান্ত সব তো মনোহর লোহিয়া থেকে শুরু করে বালাসাহেব ঠাকরে সবাই তো বলেছে। গণতন্ত্রতে এই ধরনের জীবিত সবের দ্বারা কিছু হয় না। যাদের আপনি জীবিত সব বলছেন তারা উদ্ধব ঠাকরে আর রেশমি ঠাকরের সাথে কথাবার্তা বলছিলেন না, তাদের পথ প্রশস্ত হতে চলছিল, আর আপনি মাঝপথে বাধা দিলেন। আমি কেন বাধা দেব? আমাদের পার্টি, উদ্ধব ঠাকরে হলেন আমাদের নেতা, আর মিনিটে মিনিটে আমরা খবরাখবর পাই, কমিউনিকেশন হয়। ওরা মিথ্যে কথা বলছে, ওরা মিথ্যের সাহায্য নিচ্ছে। একে তো যে 40 জন লোক চলে গেছে তাদের মধ্যে 10 জন লোকের ওপর ইডির তদন্ত চলছিল, তারা ভয় পেয়ে গেল। 3 জন লোকের ওপর সিবিআই এর তদন্ত চলছিল, তারাও ভয় পেয়ে গেল। আরও 2 জন লোক ইনকাম ট্যাক্সের আওতায় পড়েছিল, তাদেরও ভয় দেখানো হলো, ধমকানো হলো, রীতিমতো আতঙ্কিত করা হলো, তার ওপর টাকা পয়সা লোভ দেখানো হলো। তাই সবাই চলে গেল, পালিয়ে গেল। আর মধ্যপ্রদেশে কি আমি ছিলাম নাকি আপনি বলুন? কিন্তু যদি ফিরে আসতো, মধ্যপ্রদেশে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আর 42 জন ভেঙে গেল, সেখানে সঞ্জয় রাউত ছিল নাকি? বা অন্যান্য রাজ্যের মানুষের মধ্যে যে ভাঙন ধরে সেখানে সঞ্জয় রাউত থাকে নাকি শিবসেনা আছে? কে ছিল সেখানে? মহারাষ্ট্রেও সেই খেলাটাই হয়েছে যেটা মধ্যপ্রদেশে হয়েছে, যেটা রাজস্থানে করতে যাচ্ছিল, যেটা আবার ছত্তিশগড়ে করতে যাচ্ছিল, ঝাড়খণ্ডে করতে যাচ্ছিল, আচ্ছা যেটা দিল্লিতে করতে যাচ্ছিল, তেলেঙ্গানাতে, সেখানে এই খেলাটাই খেলতে যাচ্ছিল। খেলাটা মহারাষ্ট্রে হলো, এটার মধ্যে নতুন কি আছে? ওরা তো পাবলিকলি বলে যে রেশমি ঠাকরেই হন বা উদ্ধব ঠাকরে হন যারা আপনার কথা শোনেন, আর আপনি সেই বোঝাপড়া হতে দেননি। না না না, আমার কথা কেউ শোনে না, এই কথাটা আমি আপনাকে বলছি। আমি আমার নিজের মর্যাদা বুঝি, আমার মর্যাদা কি সেটা অবশ্যই আমার একটা পদ আছে। আচ্ছা, উদ্ধববাবু হলেন যা বলতে পারেন, যেটাকে বলতে পারি আমার বন্ধু, আমার ভাই, আমরা একে অপরের সঙ্গে কথা বলি। কিন্তু আমরা সবাই যদি এটা মেনে নিই যে উদ্ধব ঠাকরে হলেন আমাদের সেনাপতি, তাহলে সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ অধিকার রয়েছে আমাদের সেনাপতির। ঠাকরে যেটা বলবেন সেটা আমরা মেনে নেব, সে ওনার কথা আমার ভালো লাগুক বা না লাগুক, আমি কখনো কোনো দিন ওনার সাথে ডিবেট করব না। কিন্তু নারায়ণ রানে তো বলেন যে পার্লামেন্ট হাউসে বসে আমার সাথে সঞ্জয় রাউত উদ্ধব আমি কোনোদিন ওনার সাথে বসিনি। সেই ব্যাপারে মানে যেটা বলছিলেন সেটা যদি রেশমি ঠাকরেকে বলে দিত তাহলে উনি তো জুতো দিয়ে মারবেন সঞ্জয় রাউত। কাকে মারবে? রানেকে? রানেকে তো জুতো দিয়েই মারা উচিত। এত বড় মিথ্যেবাদী লোক
এই দেশে রাজনীতিতে আর নেই। আমি আমার পার্টিতে রয়েছি। উনি 3 বার পার্টি ছেড়েছেন। আমি আমার পার্টির কাছে সৎ। এটাই হলো আমার সবচেয়ে বড় পুঁজি, এগুলোই আমার শক্তি। তাই এই 40 জন মানুষ কখনো আমাদের বন্ধু ছিলেন, এখন আমার সামনে এসে চোখে চোখ রাখতে পারবে না। কারণ আমরা কখনো তাদের খারাপ চাইনি, কখনোই খারাপ করিনি। নারায়ণ রানে এরকমই। সিন্ধিয়া আর তার সঙ্গীরাও আমাকে বলতে পারে, বলুক আমায় আমি কি ক্ষতি করেছি ওদের। মুখ্যমন্ত্রী বানিয়েছি, মন্ত্রী বানিয়েছি, কাউকে কাউকে বড় বড় পদে বসিয়েছি। কে ছিল? দেখুন, একনাথ সিন্ধে নিজে বলেছেন যে আমি একজন রিক্সা চালক ছিলাম। একজন যে রিক্সা চালাতো সে এখন কোথায় পৌঁছে গেছে? কে বানিয়েছে তাকে? শিবসেনা এই 4টে অক্ষরই বানিয়েছে। শিবসেনাকে কে বানিয়েছে? বালাসাহেব ঠাকরে আর ঠাকরে পরিবার বানিয়েছে। আর আপনারা এখন কোথায় পালিয়ে গেছেন? কেন পালিয়ে গেছেন? বিপদের সময় যদি আপনাদের কোনো কিছুর ভয় হয়ে থাকে তাহলে আমাদের সঙ্গে কথা বলুন। আমাদের ওপরেও তো বিপদ চলে এলো, তাই না? দেখুন, আপনি তো প্রতিদিন বলতেন যে এই যে এমএলএরা চলে গেছে তারা ফিরে আসবে, আর এর মধ্যে 20 জন চলে আসবে, 18 জন চলে আসবে, সরকার তৈরি হবে না। আশার হলে কিছু লোক আসবে, কিন্তু এই কথাবার্তা সত্যি যা হচ্ছিল। কিন্তু ভয় এতটাই ছিল যে তলোয়ার ঝুলিয়ে রেখেছিল ওরা, ওই দিল্লিওয়ালারা। জেলে যাবে, মিডিয়া আসবে, যেমন গব্বর চলে আসবে বলে পালিয়ে যাও না হলে গব্বর চলে আসবে, ঘুমিয়ে পড়ো না হলে গব্বর চলে আসবে, সেরকমই গব্বর এরা সবাই। তাহলে কারণটা কি ছিল? এই 40 জন লোক ভয় পাচ্ছিল আর সঞ্জয় রাউত ভয় পায়নি। এই কারণে আমি ভয় পাইনি, যে আর ভয় পেতেও চাই না, যে আমি আমার পার্টির তরফ থেকে সবকিছু পেয়েছি। আর কি চাই? এর থেকে বেশি আর কি খারাপ হতে পারে? আমি বলেছি না জেলে পাঠিয়ে দেবে, বা আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, একা হাঁটি, একদম একা, তখন কেউ এসে গুলি করে দেবে, মেরেই ফেলবে। যদি আমার জীবনে লেখা থাকে যে আজ আমার মৃত্যু হবে, তাহলে কেউ আটকাতে পারবে না। আমি তো জেলে গিয়েছিলাম, জেলের সম্পূর্ণ অভিজ্ঞতা আছে আমার। এখন আমি মানুষের জীবনের দিক নির্দেশ করি। ভাই, জীবনে ভয় পেও না। জনতার মধ্যে থেকে কেউ প্রশ্ন করবেন? স্যার, আপনার কাছে আমার প্রশ্ন হলো যে আপনি এই সবে 100 দিন জেল খেটে এসেছেন, তাহলে সেই দিনে আপনি আপনার সময় কিভাবে কাটিয়েছেন? সেই দিনগুলোর অনুভূতি কিরম ছিল? তোমার প্রশ্নটা খুবই ভালো, অনেক লোকেরই জানার ইচ্ছে এটা। দেখো মা, জেল তো জেলই হয়। আর আমাদের মতো মানুষদের যখন জেলে পাঠানো হয় তখন সেটা কোনো উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়। এটা হলো একটা পলিটিক্যাল লড়াই। এখন আমি জানি না যে কোন কেসে আমায় জেলে পাঠানো হয়েছে। আমি খোঁজার চেষ্টা করছি, আমি চার্জশিট দেখছি, এখনও আমি আদালতের সিদ্ধান্তগুলো পড়ছি। আদালতও আশ্চর্য হয়ে গেছে যে এনাকে কেন আনা হয়েছে আর এনাকে অ্যারেস্ট করা হয়েছে কেন। কিন্তু জেলের যে সময় থাকে, এখানে 1 ঘন্টার সময়টাও ওখানে 100 দিনের মতো মনে হয়। 1 ঘন্টা কাটালে মনে হয় 100 দিন চলে গেল। জেলে সময় কাটানো অসম্ভব। আমাদের মতো লোকেরা একাই থাকে, ঠিক আছে তো। আর আমাকে তো যেখানে কাসাবকে রেখেছিল, সেই কুঠুরি, আবু জিন্দাল কাসাব, সেই কুঠুরিতে আমাকে রাখা হয়েছিল। সেটাকে আন্ডার সেল বলা হয়। তা আমি বারবার চেষ্টা করছিলাম যে আমাকে তো অন্তত একবার বাইরের সূর্যের আলো দেখতে দেওয়া উচিত। একটু কষ্ট হয়, গায়ে হাত পায়ে ব্যথা হয়, কিন্তু আমাদের মতো লোকের বিষয়ে এত প্রেশার থাকে। এইসব মিডিয়ার লোকজনেরাও দেখে যে আমাদের কোথায় রাখা হয়েছে, তারা কি খায়, তাদের বাড়ি থেকে কিছু পাঠানো হয় কিনা, তাদের কোনো সাহায্য করা হচ্ছে কিনা। শুধু আমাদের নয়, আরও অন্যান্য লোকেদের ক্ষেত্রেও এই নিয়ম। কিন্তু বই পড়ে সময় কাটে, আমি একটু লেখাপড়াও করি, পেন কাগজের সুবিধে পেয়েছিলাম তাই লিখতাম। যদি কেউ আসতো, যারা গার্ডরা থাকে তাদের সঙ্গে কথা বলতাম, এইভাবে একটু সময় কাটাতাম। আমি তো, আমাদের বলা হয় আমরা বন্দি, একে বন্দি বলা হয়। আমাকে একটা নম্বর দেওয়া হয়, আমাদের এই নাম্বার দিয়ে চেনা যায় আর কি, যেমন তোমরা সিনেমায় দেখো আর কি, ঠিক ওই রকম। আমি আমার ওই অভিজ্ঞতা সম্পর্কে একটা বই লিখছি, খুব তাড়াতাড়ি সেটা পাবলিশ হবে, সেটা এসে যাবে। তখন সবাই জানতে পারবে যে আমাদের দেশের জেলের অবস্থা কতখানি খারাপ, জঘন্য অবস্থা। জেলে সংশোধন হওয়া উচিত, এই ব্যাপারটা নিয়ে কমিটিও তৈরি হয়েছে। আমি নিজে সেই জেল কমিটিতে রয়েছি, স্ট্যান্ডিং কমিটি। আমি হচ্ছি মেম্বার অফ দ্য স্ট্যান্ডিং কমিটি প্রিজন ডেভেলপমেন্টে। আমি সেই জেলে গেছি, তখন যখন আমি গেছি তখন আমাকে স্যালুট ট্যালুট সব করতো। আর যখন আমি সেখানে কয়েদি হয়ে গেছিলাম তখন আমার কেমন লেগেছিল একবার ভেবে দেখুন। দেখুন, আমি এটাও সহ্য করেছি, এই সব কিছুই সহ্য করতে হয়। খারাপ সময় আসে আর চলে যায়,
কেঁদে কি লাভ হবে? সংঘর্ষ করতে গেলে তো এইসব হবেই হবে। তাহলে আপনি কোনোদিন জেলে ভয় পান না, কখনো না। যদি সেই সময় আমি ভয় পেতাম, তাহলে কিন্তু আমার পার্টির মরাল ডাউন হয়ে যেত। যে পার্টি বিপদের মধ্যে রয়েছে, সেই সময় আমার পার্টি বিপদের মধ্যে ছিল, উদ্ধব ঠাকরে বিপদের মধ্যে ছিল। তা আমার বাড়িতে যখন সকালবেলা ইডির অফিসাররা এলো, তাদের আসার কিন্তু প্রয়োজন ছিল না, আমার বাড়িতে তো কিছু ছিলই না। তখন আমি উদ্ধববাবুকে ফোন করলাম, উদ্ধববাবু আমি চলে যাচ্ছি, আর আমি ফিরে আসব না, ওরা আমাকে নিয়ে যাচ্ছে। কিন্তু উদ্ধববাবুর বিশ্বাস ছিল যে আমাকে রাতে হয়তো ছেড়েই দেবে না, আমি জানি ওরা আমাকে ছাড়বে না আর আমাকে অ্যারেস্ট করবে। তখন উনি ভীষণ বিমর্ষ হয়ে গেলেন। আমি জানতাম যে আমি বাড়ি ফিরব না, তাই আমি আমার মায়ের সাথে দেখা করলাম, আমার মেয়ে ছিল তার সঙ্গে দেখা করলাম, আর চলে গেলাম হাসতে হাসতে। আমার বাড়ির বাইরে হাজার হাজার লোক দাঁড়িয়েছিল, তাদের হাত দেখালাম, তারপরে চলে গেলাম। ভয় পেয়ে কি হবে? আমি যদি সবার সামনে সারেন্ডার করে দিতাম, আমাদের সাথে আরও যারা সাংসদরা চলে গেছেন তাদের সাথে যদি আমিও চলে যেতাম, আরও অনেক নেতারা চলে গেছেন, তাহলে আমি 2 মিনিটের মধ্যে ছাড়া পেয়ে যেতাম। কিন্তু আমার পার্টি শেষ হয়ে যেত, উদ্ধব ঠাকরের মরাল ডাউন হয়ে যেত। সে যে একটা পরিবেশ ছিল ভয় ভীতির, সেটা আরও বেশি কিন্তু বেড়ে যেত। ওই দেখো, সঞ্জয় রাউত ভয় পেয়ে গেছে, সঞ্জয় রাউত মাথা নিচু করে দিয়েছে, শিবসেনার প্রধান নেতা মাথা নিচু করে দিয়েছে। তারপর আমি মানুষের সামনে আমার এই যে চেহারাটা রয়েছে, আমি বলি না যে আমি বাঘের বাচ্চা, আমি হলাম বালাসাহেব ঠাকরের চালা, আমার সেই অধিকার থাকতো না যে আমি শিবসেনা বা ঠাকরে সাহেবের নাম নিয়ে পালিয়ে যাব। তাই আমার ভাগ্যে যেটা ছিল সেটা আমি সহ্য করেছি, আমি সব কিছু সহ্য করলাম। খুব ভালো যে আপনি বালাসাহেব ঠাকরের নাম করেছেন, ওনার খুব কাছের মানুষ ছিলেন, ওনার থেকে অনেক কিছু শিখেছেন। আর সত্যি বালাসাহেব ঠাকরে এমন একজন নেতা ছিলেন যিনি নির্ভীক ছিলেন, নির্ভয়ে নিজের কথা বলতেন। কিছু আরো অভিযোগ আছে আমার কাছে, একটা ব্রেক নিয়ে নেব। অভিযোগ রয়েছে? ওকে, ঠিক আছে। ব্রেকের পর সঞ্জয় রাউতের ওপর প্রশ্ন আর অভিযোগের ঝড় বয়ে যাবে। যে ঠাকরে পার্টির নেতৃত্ব করছে, আমি তাকেই আসল পরিবার বলছি। তাহলে সেই ঠাকরে ঠাকরে আর বাকি ঠাকরে হবে না? নয়? এরকম 50 জন ঠাকরে আছে। আচ্ছা দেখুন, এই দেশে বালাসাহেবের সন্তান, এই দেশে হাজারো গান্ধী আছে, তাহলে কি তারা মহাত্মা গান্ধী হয়ে গেছে? এই দেশে তো অনেক মোদি আছে, সুশীল মোদিও আছে। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমরা প্রশ্ন জিজ্ঞেস করছি, মোকদ্দমা চালাচ্ছি সামনার সম্পাদক আর উদ্ধব ঠাকরের শিবসেনার নেতা সঞ্জয় রাউতের ওপর। আপকি আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে উদ্ধব ঠাকরের শিবসেনার নেতা সঞ্জয় রাউতের ওপর অভিযোগ হলো যে ইনি নিজের বিচারধারার সঙ্গে বোঝাপড়া করেছেন। সঞ্জয়জি, আপনি বলেছিলেন যে আপনি বালা সাহেবের এক সৈনিক, বালা সাহেব ঠাকরে যা শিখিয়েছিলেন সেটাই ফলো করেন। কিন্তু একনাথ শিন্ডে বারবার বলেন যে আপনি বালা সাহেব ঠাকরের যে আইডিওলজি ছিল, হিন্দুত্ব নিয়ে যে বিচারধারা ছিল, তার থেকে আপনি সরে গিয়েছেন, সেই জন্য ওনাকে পার্টি বদলাতে হয়েছে। একনাথ শিন্ডে কি জানেন শিবসেনার আইডিওলজি কি? ওনাকে জিজ্ঞেস করবেন, যখন দেখা হবে ওনাকে জিজ্ঞেস করবেন। বালাসাহেব ঠাকরের আইডিওলজি আছে তো শিবসেনার কাছে। আমরা কবে হিন্দুত্ব ছাড়লাম ওনাকে জিজ্ঞাসা করুন, ঠিক আছে? একটা উদাহরণ দেখাক। উনি হলেন প্রথম ব্যক্তি, একনাথ শিন্ডে, যিনি চিৎকার করতে করতে সভাতে গিয়ে বলুক আমি বিজেপির সাথে থাকতে চাই না, অ্যালায়েন্স ভেঙে দিন, এই নিন আমার ইস্তফা। হবে না? কেন বারবার এই লোকটা এইসব কথা বলছিল বলুন আমায়। তাই আইডিওলজির কথা ওনার মুখে শোভা পায় না। এই কারণেই কি আপনি ওনাকে বেঈমান বলেন? উনি বলেন যে বটেই, অবশ্যই বেঈমান। বেঈমানকে বেঈমান বলবো না তো কি মহাপুরুষ? উনি বলেছেন যে আমি বেঈমান নই, আমি একজন বিপ্লবী। আমি বেঈমানি করিনি, আমি বিপ্লব করেছি। আমি বিশ্বাসঘাতকতা নয়, বিদ্রোহ করেছি। সাহস দরকার। বিপ্লবীদের মধ্যে একটা সাহসিকতা থাকে সত্যের মুখোমুখি হওয়ার। উনি জেল যেতে ভয় পেয়েছেন, তাই ওনাকে বিপ্লবী নয় বেঈমান বলা উচিত। উনি যে উদাহরণগুলো দিয়েছেন সেগুলো আপনাকে বলছি। উনি বলেছেন যে কিভাবে বালাসাহেব ঠাকরের বিচার বুদ্ধির সাথে কম্প্রোমাইজ করেছেন, কিভাবে হিন্দুত্বের সাথে বোঝাপড়া হয়েছে। মুম্বাই ব্লাস্টের দোষী সন্ত্রাসবাদী ইয়াকুব মেননকে ফাঁসির শাস্তি দেওয়া হয়েছিল। যে বিধায়ক সেই ফাঁসির বিরোধিতা করেছিলেন তাকে উদ্ধব সরকারে মিনিস্টার করে দেওয়া হয়েছিল। দেখুন,
এটা একটা বলার মতো কথা। পার্লামেন্টে যে আক্রমণ হয়েছিল সেই অপরাধে আফজল গুরুকেও কিন্তু ফাঁসির শাস্তি দেওয়া হয়েছিল। এমন বহু মানুষ আছেন। তাকে স্বতন্ত্র সৈনিক বলার মতো মানুষ মেহবুবা মুফতি বিজেপির সঙ্গে শাসক দলে চলে এলো, সেই বিজেপির সাথে সিন্ধে বসে রয়েছে। এটা কি খুব ভালো দেখায়? কোন বিপ্লবের কথা বলা হচ্ছে? বিপ্লব শব্দের অর্থ উনি আদৌ জানেন কি যে কি সেটা? ওনার কিসের আইডিওলজি? আমি এইটুকু বলেছি যে ভয় পেয়ে গেছেন আর পালিয়ে গেছেন, এটাই হলো ওনার আইডিওলজি। বারবার বলেন যে আমরা বালাসাহেব ঠাকরের চিন্তা ভাবনাকে বালাসাহেব ঠাকরে মানুষটাকেই উনি বোঝেননি। উনি যদি বালাসাহেব ঠাকরেকে বুঝতেন তাহলে এই বেইমানি করতেন না। দেখুন, উনি একটা উদাহরণ বারবার দেন যে বালাসাহেব ঠাকরে কখনোই চাননি যে কংগ্রেসের সাথে শিবসেনার বোঝাপড়া হোক। আর সত্যি বলতে বালাসাহেব তো এটা পাবলিকলিও বলেছিলেন। আপনি হয়তো জানেন, তখনও হয়তো রাজনীতিতে সিন্ধের জন্মই হয়নি। এটা এই সবে সবে হওয়া খেলা। কিছুদিন হলো ময়দানে নেমেছেন। হ্যাঁ, ওই সেই বলে না যে নতুন নতুন কোণের মতো উনি। আমাদের এখানে যখন বিয়ের কোণের গায়ে হলুদ মাখানো হয়, হলুদ দেওয়া হয়, হলুদ ধুয়ে যাবে। বিজেপি সে হলুদ ধুয়ে দেবে। কংগ্রেসের কথা যদি বলেন, কংগ্রেস পাকিস্তান বা আমেরিকা থেকে আসা পার্টি, তাহলে আমাদের মতভেদ আছে ওদের সাথে। কিন্তু ওনারা এটা জানেন না যে ইনি হলেন বালাসাহেব ঠাকরে, যিনি ইন্দিরা গান্ধীর সাথেও হাত মিলিয়েছেন। এমার্জেন্সিতে আমরা সাপোর্টও করেছিলাম। আর একটা সময় ব্যারিস্টার অ্যান্টনির সাথেও আমাদের সম্পর্ক ছিল, ঠিক আছে তো? আর কংগ্রেসকে সমর্থনের জন্য আমরা কোনোদিনও বিধানসভার ভোটে আমাদের কোনো প্রার্থীকে দাঁড় করাইনি। এটাই কিন্তু হলো ইতিহাস। কখনো কখনো সম্পর্কে চিড় ধরে, কখনো কখনো সম্পর্ক খারাপ হয়ে যায়। যে দেশকে ভাগ করার পেছনে কংগ্রেসের হাত রয়েছে আছে, বালাসাহেব বলেছেন। কিন্তু কখনো কখনো রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যায়, সেটাও ঠিক। এটাও এতটাই পাল্টেছে যে আপনি বলছেন ভারতকে জোড়া লাগাতে রাহুল গান্ধীর হাত রয়েছে। ভারতের কি জোড়া লেগে যাওয়া উচিত নয়? যদি এক যুবনেতা, সে কংগ্রেসেরই হোক বা অন্য কোনো দলের হোক, যুব নেতা যদি গোটা দেশে 4000 কিলোমিটার হাঁটে আর ওনার সাথে একটা বিরাট দল, জনগণের ভিড় যদি পেছন পেছন যায় আর কোনো রাজনৈতিক কথাবার্তা না হয়, তাই আমার মনে হয় এই দেশে একটা ভালো উদ্দীপনা, ঊর্জার সৃষ্টি হয়, প্রেরণার সৃষ্টি হয়েছে। রাহুল গান্ধী একটি নতুন শক্তিও পেয়েছেন। এতটা শক্তি পেয়েছেন যে উনি বীর সাভারকরকে ক্ষমাবীর বলেছেন। উনি বীর সাভারকরকে, যিনি হলেন শিবসেনার আইডল, আমরা সঙ্গে সঙ্গে তার ধিক্কার জানিয়েছি। নম্বর 1, আপনি যখন এই একনাথ শিন্দে বাবুর কথা বলছেন, তাহলে আমরা বারবার বিজেপিকে বলেছি যে বীর সাভারকরকে ভারতরত্ন দিন। 10 বছর ধরে এটা আমাদের দাবি। যখন উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী ছিলেন, তখন আমাদের সরকারের তরফ থেকেও দিল্লিতে যাওয়া হয়েছিল। বীর সাভারকর হলেন আমাদের আইডল, ওনাকে ভারতরত্ন দেওয়া হোক। একনাথ শিন্দের মধ্যে কি এটা বলার সাহস আছে? বলুক, বলে দেখাক সাভারকর বাবু সম্পর্কে। আমি কিন্তু এখনো বলবো যে সাভারকর বাবু হলেন আমাদের আদর্শ। কিন্তু যে সাভারকরকে আপনি আদর্শ বলে মনে করেন, যাকে আপনি সম্মান করেন, তার সম্পর্কে এটা বলা হয় যে উনি ইংরেজদের কাছে ক্ষমা চেয়েছিলেন। এমন মানুষের সাথে আপনি সফরে চলে যাবেন? কোনো আপত্তি করবেন না? আপত্তি করারই কথা, আর আমি আপত্তি পেশ করার সাহসও দেখিয়েছি। তাই এই জন্যই তো আমি বারবার বিজেপিকে বলেছি যে সাভারকর বাবুকে সম্মান জানান। রাহুল গান্ধী যদি ওনাকে ক্ষমাবীর বলে থাকেন, তাহলে ভারতরত্ন দিয়ে ওনাকে সম্মান জানান। এটাই। আর অমিত শাহজি বলেছেন যে আপনি বিচারধারার সঙ্গে বোঝাপড়া করে নিয়েছেন আর বিরোধী চিন্তা ভাবনার খোসামদি করতে পছন্দ করেন। এই নিয়ে আমি উত্তর দিয়েছিলাম, আর তা নিয়ে বিশাল বড় ঝামেলা হয়েছিল, বিশাল ব্যাপার। তাহলে আজকে আমাদের যে মুখ্যমন্ত্রী আছেন, তিনি কিসের খোসামদি করছেন? এই কথা আমি বলেছিলাম তো। আর কার খোসামদি করছেন? এই দেশে যদি খোসামদির রাজনীতি এভাবেই চলে, তাহলে তো সবাই যুক্ত। দেখুন, আপনিও তো কম নয় না। আপনি কখনো ওনাকে বেঈমান বলেন, আপনি কখনো ওনাকে অমিত শাহ আর নরেন্দ্র মোদীর চামচা বলেন, চামচ তো বলেন, কিন্তু হ্যাঁ, সেটা তো বটেই। সেই জন্য তো পার্টি ভাঙতে আমাদের সাহায্য করেছিল, তাই না? 50 বছর আগে বালাসাহেব ঠাকরে এই পার্টিটি তৈরি করেছিলেন। বালাসাহেব ঠাকরের সময়ও বহু লোক পার্টি ছেড়ে চলে গেছেন, এটা সত্যি। বড় বড় লোকে চলে গেছেন, ছগন ভুজবল গেছেন, নারায়ণ রানে গেছেন, তার আগে গণেশ নায়ক গেছেন, আরও অনেক লোকে গেছেন। কেউ এটা কখনো বলেনি যে কাউকে গোটা পার্টিটা তার ঝোলায় ভরে দেওয়া হোক। এটা কিন্তু এখন চলছে। ওরা তো বলে যে বিজেপির সাথে আমরা সরকার গড়ে
বিচারধারাকে সুগঠিত করে দিয়েছিলেন, যেটাকে উদ্ধব ঠাকরে আর সঞ্জয় রাউত ভুলভাল আমরা করেছিল। কিছু ভুলভাল করিনি। ভুলভাল কোথায় সেটা 2024-এ জনতা ওদের বলবে। আচ্ছা, আমাদের কিন্তু বিশ্বাস আছে। এখনই ভোট করান, এখনই ভোট ডিক্লেয়ার করুন। সেটা বিধানসভা হোক বা অন্য কোনো। মুম্বাই মহানগরপালিকা ভোট করাতে চাইছে না এরা। 1 বছর ধরে অপেক্ষা করছি আমরা। ভয় হচ্ছে যে ওদের লোকে হারিয়ে দেবে, এই ভয়টা ওদের মনে রয়েছে। আপনি যদি ওদের ভোটের চিহ্ন দেন বা নাম দেন, পার্টি তো ঠাকরে নাম দিয়েই চলে, তাই না? আপনার কি মনে হয় ঠাকরে পরিবারের যে বাকি লোকজনরা রয়েছে, এক তো হলো উদ্ধব ঠাকরের পরিবার, কিন্তু বালা সাহেবের যে দ্বিতীয় ছেলে রয়েছেন জয়দেব, ওনার ওয়াইফও আছেন, উনি শিন্দের সাথে কেন চলে গেলেন? যেতে দিন। আমি পার্টির কথা বলছি, আমি পরিবারের কথা বলছি না। আমি পার্টির, এই তো আপনি পরিবারের কথা আমি বলছিলেন। পার্টি যে ঠাকরে পার্টির নেতৃত্ব করছে, আমি তার পরিবারের কথা বলছি। তাহলে সেই ঠাকরে ঠাকরে আর বাকি ঠাকরে হতেই ঠাকরে পারে। নয়? এরকম 50 জন ঠাকরে আছে। আসলে দেখুন, এই দেশে তারা তো তাহলে বালা সাহেবেরই সন্তান। দেখুন, এই দেশে হাজারো গান্ধী আছে। তাহলে কি সবাই মহাত্মা গান্ধী হয়ে গেছে নাকি? এই দেশে হয়তো লক্ষ্য মোদী আছে, সুশীল মোদীও তো আছে। হ্যাঁ, এখানেও মোদী আছে, আরো অনেক মোদী আছে। না না, উনি তো হলেন বালা সাহেব ঠাকরের ছেলে। হতে দিন না। ছেলে হয়েছে তো কি হয়েছে, ছেলে তো ছেলেই হয়, কিন্তু পার্টির সেনাপতি তো সেনাপতিই হয়, তাই না? না, আপনি বলছিলেন না যে ঠাকরে পরিবার এদের সাথে আছে। আমি আপনাকে বলছিলাম পরিবারের কিছু অংশ ওদের সাথে রাজ আছে। ঠাকরেও পার্টি বানিয়েছেন, সেটাও তো পরিবার ছিল। কোথায় গেল সেই পার্টি? এই লোকজন তাদের সাথেও গেছিল। রাজ ঠাকরেও একজন নেতা ছিলেন, আমাদের সঙ্গী ছিলেন, আমাদের বন্ধু ছিলেন। একটা বড় পার্টি বানানোর চেষ্টা করেছিলেন। সেই পার্টি কোথায় আপনি আমায় বলুন। আপনি তো সবাইকে চেনেন। আপনি বালা সাহেব ঠাকরের কাছের মানুষ ছিলেন। উদ্ধব ঠাকরেকে চেনেন, রাজ ঠাকরেকে চেনেন, একনাথ শিন্দেকে চেনেন, নারায়ণ রানেকে চেনেন। তাহলে আজকের তারিখে কি পরামর্শ দেবেন একনাথ শিন্দেকে? আমি আর কি পরামর্শ দিতে পারি? ওনার পরামর্শদাতা তো দিল্লিতে বসে আছেন। আমাদের এখানে এখন উনি কারোর পরামর্শ শোনার যোগ্য নন। দেখুন, ওনার মুখে সবসময় একটা কথা থাকে, আমার পেছনে মহাশক্তি আছে দিল্লিতে। এখন সেই মহাশক্তির পরামর্শ আপনি নিতে থাকুন, কিন্তু আপনি জীবনে অনেক বড় পাপ করেছেন। আপনি যদি পাপ না করতেন তাহলে হয়তো আমরা আপনাকে ক্ষমা করে দিতাম। এটা যে আপনি শিবসেনা, সেটা বালা সাহেব ঠাকরে ধনুকবান, যার আমরা পুজো করি, সেটা কেনার চেষ্টা করেছেন। আর তার ওপর কি করেছেন? সেটা কিনে নিয়েওছেন। এই জন্য এই রাজ্যের জনতা তাকে ক্ষমা করবে না। ঠিক আছে, পার্টি ছেড়ে দিয়েছেন, আপনি রাজনীতি করছেন, করা উচিত আপনার। যদি আপনার ইচ্ছে থাকে আপনি আরও করবেন। আমার উপদেশ এটাই হলো যে আপনি জনতার সামনে আসল বাদ যদি হন, তাহলে জনতার সামনে দাঁড়িয়ে দেখান। আপনি এক্ষুনি ভোট করান। যেমন আদিত্য ঠাকরে ওনাকে বলেছিলেন যে আমি ইস্তফা দিচ্ছি বা আপনি ইস্তফা দিন, আমরা দুজনে একে অপরের সামনে ভোটে লড়ব। সাহস আছে? আমার উপদেশ হলো যে তাহলে দুধ আর জল চেনা যাবে আর শিবসেনাকার বোঝা যাবে। আবার একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকে আদালতে প্রশ্ন আর অভিযোগের ঝড় বয়ে যাবে। যাক, এরা তো রাজনীতির লোক। কঙ্গনা রানাওয়াত, হ্যাঁ, তো উনি তো একজন অ্যাক্টর, একজন শিল্পী, রাজনীতিতে নেই। উনি হলেন পলিটিক্যাল অ্যাক্টর। উনি বলেছিলেন মহারাষ্ট্রকে আপনার বাবার সম্পত্তি। হ্যাঁ, আমার বাবার অবশ্যই। উনি বলেছিলেন যে কি উপড়াতে চাও উপড়ে নাও, তো আপনি উপরে উপড়ে ফেলেছি। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি সঞ্জয় রাউতের ওপর। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে সামনার সম্পাদক সঞ্জয় রাউতের ওপর অভিযোগ হলো যে ইনি এনার লেখার মাধ্যমে বিষ ছড়ান। যখন আপনার সম্পাদনা পড়া হয়, আর আজকাল তো আপনি লিখছেন যে যদি কেউ ছোট্ট একটু বক্তব্য পেশ করে তার উপর কেস হয়ে যায়, হিসেব মতো তাহলে আপনার উপর তো প্রতিদিন কেস হতে দিন না, কেস হতে দিন না। যদি মানুষের মনে হয় যে আমার উপর কেস হওয়া উচিত, তাহলে হতে দিন। হাজার হাজার কেস তো চলছে আমার উপর। 92-তে দাঙ্গা হয়েছিল মুম্বাইতে, তখন আমার ওপর 160টা কেস চলছিল, কম করেও। আমার এডিটোরিয়ালস আমি লিখছিলাম, বলছিলাম সমস্ত কিছু। কেউ যদি আদালতে গিয়ে আমাকে মিথ্যেবাদী প্রমাণ করতে চায় তাহলে সে করতে পারে, কিন্তু এখনো পর্যন্ত সেটা হয়নি। মিথ্যেবাদী বলার তো সুযোগই পাওয়া যায় না। যেমন
নবনীত রানা, মেম্বার অফ পার্লিয়ামেন্ট, উনি মাতশ্রীর বাইরে গিয়ে হনুমান চালিসা পড়তে চেয়েছিলেন। আর আপনি কি বলেছিলেন? মাতশ্রীকে নিয়ে খেলা করো না, মাটিতে 20 ফুট পর্যন্ত পুঁতে দেওয়া হবে। হ্যাঁ, আমি বলেছিলাম। হ্যাঁ, বলেছিলেন না? আমি মিথ্যে কথা বলি না। আমি বলেছিলাম যে মাতশ্রীকে নিয়ে খেলা করো না। শুধু নবনীত রানার জন্য আমি বলিনি। এটা জেনারেল স্টেটমেন্ট ছিল যে মাতশ্রীর সাথে খেলা করো না। এটা আমাদের কাছে একটা পবিত্র জায়গা, যেখানে বালাসাহেব ঠাকরে বসতেন। সেটা আমার কাছে, সবার কাছে পবিত্র জায়গা। সেই জায়গা নিয়ে খেলা করো না, সেখানে রাজনীতি করো না। যা রাজনীতি তোমার আছে। হনুমান চালিসা কি ভুলে গেছো নাকি? আমাদের দেশের বিপদ এখন, মহারাষ্ট্রে এত সবকিছু হচ্ছে, আর তুমি কোথায় হনুমান চালিসা পড়তে যাচ্ছ? মাটিতে পুঁতে দেওয়ার কি সম্পর্ক? হ্যাঁ, আসল ভগবান তো মাটির নিচে রয়েছেন না। গিয়ে দেখুন, আমি পাঠাবো আপনাকে। যখন উনি আর ওনার স্বামী কথা বলছিলেন, তখন আপনি বলেছেন ওনারা হলেন বান্টি বাবলি। হ্যাঁ, বান্টি বাবলি তো বটে, সবাই জানে এটা। দেখুন, এই রাজনীতি কোনো জোগাড়ের খেলা নয়। ঠাকরে পরিবার আছে, শরদ পাওয়ার বাবুর পরিবার আছে মহারাষ্ট্রে, আরো বড় বড় পরিবার রয়েছে, ঠিক আছে? তাদের সাথে এই ধরনের কাজ করবেন না যে অসম্মান হোক, কোনো রকম অপমান হোক। মানুষ তাদের শ্রদ্ধা করে, এমন অনেক পরিবার আছে মহারাষ্ট্রে, এই দেশে। কিন্তু আপনি আপনার জায়গা ছাড়েন কোথায়? আপনি তো নারায়ণ রানেকে বলেছেন যে আপনি নাকি ওনার বাপ। আগে হ্যাঁ, কারণ আমি আমার বাবাকে কখনো ছাড়িনি, বালাসাহেব ঠাকরেকে, ঠিক আছে? তো রাজনীতিতে তো একটাই বাবা থাকে, সেটা হলেন আমাদের বালাসাহেব ঠাকরে বাবু। আমরা কখন আমাদের বাবাকে ছেড়ে অন্যের বাবা ধরিনি, আর আমরা বাবা বদলাইও নি। একটাই বাবা। যারা বাবা বদলায় তাদেরকে আমি এই ভাষাতেই বলি যে আমি হলাম আপনার বাবা। আপনি তো ওনাকে বলেছেন যে উনি ভয় পেয়ে পালিয়ে গেছেন। এতে ভুলটা কোথায়? আপনি আদালতে আমাকে যে প্রশ্ন করছেন তার উত্তরও দিচ্ছি। যদি আমি এটা জিজ্ঞেস করি, বলে থাকি যে আপনি ভয় পেয়ে পালিয়ে গেছেন, তাহলে সেটা সত্যি, সবাই ভয় পেয়েই পালিয়ে গেছে। বাকি তো সবকিছু হলো অজুহাত, আইডিওলজি, উদ্ধব ঠাকরে, এই ওই সঞ্জয় রাউত, এই সবই হলো অজুহাত। এরা সবাই অজুহাত দিয়ে পালিয়ে গেছে। আসল কারণ হলো যে ভয় পেয়ে পালিয়ে গেছে। যাক, এরা তো রাজনীতির লোক। কঙ্গনা রানাওয়াত। হ্যাঁ, তো উনি তো একজন অ্যাক্টর, একজন শিল্পী, রাজনীতিতে নেই। উনি হলেন পলিটিক্যাল অ্যাক্টর। আপনি ওনার অফিসে বুলডোজার চালিয়ে দিয়েছিলেন। আমি কেন চালাবো? আর সামনাতে ছেপেছেন উপড়ে ফেলেছি। হ্যাঁ, উপড়ে ফেলেছি, খবরে এসেছিল সেটা। সামনা তো একটা সংবাদপত্র। সামনা হলো একটা সংবাদপত্র। সামনার হেডলাইনের একটা নিজস্ব অস্তিত্ব থাকে, যে সামনার হেডলাইনে আজ কি আছে মানুষ দেখে, পড়ে, এডিটোরিয়ালে কি আছে আর কি আছে গোটা দেশের মানুষ পড়ে। রিজিনাল ল্যাঙ্গুয়েজে ছাপা হয়, গোটা দেশের মানুষ পড়ে। তা ওই মেয়েটা একটি চ্যালেঞ্জ দিয়েছিল। উনি বলেছিলেন যে মহারাষ্ট্র কি আপনার বাপের সম্পত্তি? হ্যাঁ, আমার বাবার অবশ্যই। উনি বলেছিলেন কি উপড়াতে চাও উপড়ে নাও, আর আপনি উপড়ে উপড়ে দিলেন। আসল কথাটা হলো যে এই ঝগড়া কবে শুরু হয়েছিল? আপনি আমাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করেন, আমরা অবশ্যই এই কথাটা মেনে নেব যে গণতন্ত্রে এই ধরনের মানুষ একে অপরের উপর কাদা ছোঁড়াছুড়ি করে। কিন্তু আপনি বলবেন যে মুম্বাই পাকিস্তান হয়ে গেছে। এটা কি শেয়ানা? হ্যাঁ, মুম্বাই পাকিস্তান হয়ে গেছে? আমাদের মুম্বাইকে পাকিস্তান হওয়ার হাত থেকে বাঁচিয়েছেন বালাসাহেব ঠাকরে বারবার। এই দাউদের গ্যাংয়ের সাথে আমরা লড়াই করেছি, আমাদের লোকজন মারা গেছে। একনাথ শিন্দে কি জানে? সে বারবার বলছে দাউদ দাউদ। এই দাউদের গ্যাং, এই পাকিস্তানের গ্যাংয়ের সাথে লড়াই করতে করতে 1992-তে আমাদের 140 জন লোক মারা গেছে। এই ঘটনা নিয়ে আমার উপর 40টা কেস হয়েছে। এখন আমি কোর্টে যাওয়া আশা করি। এরা আবার বলছে যে মুম্বাইকে পাকিস্তান আমরা বানিয়েছি। ওর মাথায় বুদ্ধি আছে? সিন্ধিজি তো বলেন যে আপনার যে উপড়ানোর উপড়ে নিয়েছেন, উনি তো আপনার সরকারকেই উপড়ে ফেলেছেন। হ্যাঁ, হ্যাঁ, দেখুন, এই উপড়ে ফেলার প্রক্রিয়া নিরন্তর চলতে থাকবে। এবার উপড়ে ফেলার পালা আমাদের। তাই আমরা যখন উপড়ে ফেলবো, তারপর আর দাঁড়িয়ে থাকার ক্ষমতা থাকবে না। আচ্ছা, উপড়ে ফেলার কথা আমি শুনেছিলাম। আপনি বলেছিলেন যে এই দীপাবলিতে বাজি ফাটবে, এই দীপাবলিতে 22 জন বিধায়ক ছেড়ে দিয়ে বিজেপিতে যুক্ত হয়ে যাবে, সিন্ধের সরকার পড়ে যাবে। এখন তো হোলি এসে গেছে।
দেখুন, যদি দীপাবলির কথাই হয়, আপনি বলছেন দীপাবলি আমি জেলে কাটিয়েছি, আমি জেলে বসে কোথায় এসব কথা বলবো? আমার নাম দিয়ে হয়তো কেউ বয়ান দিয়েছে। হ্যাঁ, এটা আমি অবশ্যই বলেছি যে এই সরকার ফেব্রুয়ারি বা এপ্রিল মাস দেখবে না, এটা আমি অবশ্যই বলেছি। আর সুপ্রিম কোর্টে যেভাবে আমাদের আর্গুমেন্ট চলছে, আর আমি তো বলেছি সুপ্রিম কোর্টের ওপর আমার বিশ্বাস আছে, এই সব লোকজন ডিসকোয়ালিফাই হতে চলেছে, যারা যারা পার্টি ছেড়েছে। এসব লোকেরা ডিসকোয়ালিফাই হবে। একনাথ শিন্দে থেকে শুরু করে সমস্ত 40 জন লোক ডিসকোয়ালিফাই হতে চলেছে। একই আসলে ওরা বলে মুঙ্গেরি লালের স্বপ্ন। না, এটা স্বপ্ন নয়, এটা হলো সত্যি। আমরা তো ঘুমাই না, তাহলে স্বপ্ন দেখবো কোত্থেকে? আপনার কাছে আমার প্রশ্ন যে ঠাকরে পরিবারের সঙ্গে তো আপনার খুব ভালো সম্পর্ক ছিল, তাহলে আপনি কারণটা বলবেন যে রাজ ঠাকরে আর উদ্ধব ঠাকরে আলাদা হলেন কেন? ওনাদের ইচ্ছে। একই বাড়িতে 2 ভাই 4 ভাই থাকেই, সবাই আলাদা আলাদা সংসার পেতে নেয়। কাজ করার সুযোগ সবারই পাওয়া উচিত। ওনাদের মনে হয়েছে যে আমাদের আলাদা কিছু করা উচিত, তাহলে করতে দিন। তো আলাদা কিছু করতে পারলেন না কেন? করতে পারেননি, এইটাই তো ব্যাপার। যদি ওনার মনে হতো যে আমার মধ্যে অনেক ক্ষমতা রয়েছে, এই পার্টিতে শিবসেনাতে আমার ক্ষমতা অনুযায়ী কাজ আমি পাচ্ছি না, তাই উনি নিজের পার্টি বানিয়েছেন। কিন্তু যদি নিজের পার্টি বানালেন তাহলে সেটা চালানো উচিত ছিল। এখন ওনার কাছে কিছুই নেই, কখনো বিজেপির সাথে কখনো ওনার সাথে লেগেই থাকেন। এটাই তো আমি বলছি, সবার মনে হয় যে আমার মধ্যে শক্তি রয়েছে, সিন্ধের মনে হয় যে আমি দেশের প্রধানমন্ত্রী হয়ে যাব, আমার মধ্যে ক্ষমতা আছে। রানের মনে হতো আমি মুখ্যমন্ত্রী হয়ে যাব, পরে প্রধানমন্ত্রী হয়ে যাব। যদি ক্ষমতা থাকে তাহলে বাইরে যাও আর গিয়ে ক্ষমতা দাও। আচ্ছা, এটা বলুন যে রাজ ঠাকরের আদব কায়দার মধ্যে, কথা বলার মধ্যে বালা সাহেব ঠাকরের রিফ্লেকশন নাকি দেখা যায়? না, দেখুন, জনি লিভারও সবার নকল করেন। রাজু শ্রীবাস্তবও খুব ভালো নকল করতেন, আপনি সবই জানেন। ওই যে একজন আছেন পাল পাল সুনীল পাল। হ্যাঁ, সুনীল পাল। আমি সবসময় নকল করা দেখি। আমাদের বালা সাহেবের এই নকল করাগুলো খুব ভালো লাগতো। সবাইকে নিয়ে দরবার করতেন, সে এক বিরাট ব্যাপার। তাই কখনো কখনো বালা সাহেবের নকল করেন কেউ কেউ, সেটা নয়। তার মানে এই নয় যে আমরা সবাই বালা সাহেব ঠাকরে হয়ে গেলাম। আমি ঠাকরে সাহেবের মতো লিখি, বালা সাহেবের মতো। তখন লোকে বলে আপনি তো ওনার মতো লেখেন। আমি বললাম না, বালা সাহেব ঠাকরে একজনই, আমি কখনো তার নকল করি না। স্যার, এটা বললে ভুল হবে না যে রাজনৈতিক প্লট এখন সিনেমার সমর্থক হয়ে উঠেছে? মানে একজন হিরো, একজন ভিলেন আর একটা ইনসান্টিং এর মতো প্লট। তাহলে আপনি বালা সাহেব বাবুকে নিয়ে একটা ফিল্ম তৈরি করেছেন, আমরা কি আশা করতে পারি একটা ফিল্ম একনাথ শিন্দের ওপর? না না, আমি এখনো সেই যোগ্যতা অর্জন করিনি যে ওনাকে নিয়ে ফিল্ম তৈরি করব। আমি একটা ফিল্ম তৈরি করছি জর্জ ফার্নান্ডেজকে নিয়ে। জর্জ ফার্নান্ডেজ, আপনারা ওনার ব্যাপারে বুঝে নিন। এমন একজন ব্যক্তি যেই রাজনীতিতে জর্জ সাহেব কাউকে কোনোদিন ভয় পাননি, ইন্দিরা গান্ধীকেও ভয় পাননি আর অন্য কাউকেও নন। এই দেশের রাজনীতিতে এমন যেসব লোক ছিলেন, বালা সাহেব ঠাকরে, জর্জ সাহেব, রাজনীতিতে কোনোদিন কাউকে ভয় পেতেন না, তাদের জেলে যেতে হোক বা অন্য কিছু। তা জর্জ সাহেবকে নিয়ে আমার কাজ চলছে, কিছুটা এগিয়েছে। আগামী যে প্রজন্ম রয়েছে তাদের বোঝা উচিত যে এই ধরনের লোকও রাজনীতিতে ছিল। না, এটা ভালোই করেছেন, জর্জ ফার্নান্ডেজকে নিয়ে সিনেমা বানাচ্ছেন। সত্যি উনি একজন অসাধারণ নেতা ছিলেন, কতটা সাদামাটা ভাবে জীবনযাপন করতেন আমি দেখেছি। নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা আরো একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর শুনবো আপকে আদালতে আজকের জাজের রায় সঞ্জয় রাউতের মোকদ্দমার। ওয়েলকাম ব্যাক। আজ আমরা মোকদ্দমা চালালাম সঞ্জয় রাউতের ওপর, প্রশ্ন জিজ্ঞেস করলাম সঞ্জয় রাউতকে। এখন সময় হলো আপকে আদালতে আজকের জাজ রামকৃপাল সিং এর রায়ের। সঞ্জয় রাউতের ওপর আজ অনেক প্রশ্নবাণ ছোঁড়া হলো, আর উনি নির্ভয়ে সমস্ত উত্তর দিয়েছেন। একটা কথা তো আমি বলবই সঞ্জয় বাবুর প্রশংসা করে, যে সঞ্জয় বাবু একক ব্রহ্ম দ্বিতীয় নাস্তের মতো। সেই সঞ্জয় যিনি রাজনীতিতে হোক বা আপকি আদালতে হোক, যে কোনো মিডিয়ায় হোক বা যে কোনো মাধ্যমে হোক, ওনার মধ্যে কোনো রূপ পরিবর্তন নেই। ওনার কাছে যে প্রশ্নই করা হয়েছে উনি নিজের হিসেব মতো সুন্দর গুছিয়ে তার উত্তর দিয়েছেন, এটা খুবই প্রশংসনীয়। কিন্তু একটা কথা আমি অবশ্যই বলবো, যেটা আমি সবসময় আমার সার্বজনীন জীবনে যে লোকজন রয়েছে তাদের কাছে আশা করি, যে জীবনের মূল্য তার গরিমাতে নয়, তার সফলতায়। রাজনীতিতেও যে সফলতা রয়েছে সেটা একটা মাধ্যম, আর কিছু নয়, সেটা কোনো লক্ষ্য নয়। কারণ লক্ষ্য তো হলো আলটিমেটলি সমাজের সেবা করাটাই। সব সময় একটা কথা খেয়াল রাখা উচিত, যে সমাজে
কোথাও এমন কোনো কিছু হচ্ছে না তো আমাদের মাধ্যমে যে যার জন্য সমাজ আঙুল তুলতে পারে? আর তাছাড়া আমার মনে হয় যে সমাজের যে স্তর বা কাঠামো তাতে কোনো আঘাত করছি না তো। তাই আমার উপদেশ হলো শুধু অপেক্ষা করা, বাকি আজকের মতো অভিযোগ যেগুলো রয়েছে তার থেকে সসম্মানে ওনাকে আমি মুক্ত করে দিচ্ছি। এই আশার বিশ্বাস নিয়ে যে সঞ্জয় রাউত এইভাবেই নির্ভয়ে নিজের কথা বলে যাবেন, সাহস নিয়েই নিজের কলম চালিয়ে যাবেন আর রাজনীতিতে নির্ভয়ে কাজ চালিয়ে যাবেন। আজকের মোকদ্দমা এখানেই শেষ করছি। পরের সপ্তাহে আপনাদের সাথে দেখা হবে এক নতুন ব্যক্তিত্বের সাথে। ততক্ষণের জন্য নমস্কার।